আসসালামু আলাইকুম। লাইভেই আছি তাহলে আমরা 2 মিনিট অপেক্ষা করি, এরপর হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাসটা শুরু করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর হচ্ছে 1 মিনিট থেকে 2 মিনিট সময় নেই, এরপর হচ্ছে আমরা শুরু করে দিই। গত ক্লাসে হচ্ছে আমরা যা যা পড়ছিলাম, গত ক্লাসে মাঝখানে হঠাৎ করে হচ্ছে কারেন্ট চলে যায়, ঠিক আছে, বাট আমরা হচ্ছে চ্যাপ্টারটা খুব ভালো মতো শেষ করতে পারছিলাম, আমাদের ফার্স্ট লেকচারটা। তো আজকে হচ্ছে সেই জায়গা থেকে শুরু করব। গত ক্লাসে আমরা যা যা পড়াইছিলাম একটু ছোট্ট করে যদি বলি, একদম ক্লাসের শুরুতে হচ্ছে আমরা আয়ন কিংবা হচ্ছে জার্মান অক্সিজেন, অক্সিজেনের পরমাণু, আয়ন, মৌল, যৌগ, যৌগমূলক, এগুলো আসলে কী কী মিন করে বা এগুলো আসলে বাস্তব জীবনে কীভাবে বোঝা যেতে পারে সেগুলো আমরা দেখছি। এরপর হচ্ছে আমরা মৌলের আইসোটোপগুলো নিয়ে, এখন আইসোটোপ নিয়ে আমরা গতকাল কথা বলতে পারিনি, আমরা আজকে কথা বলবো। আমরা অনেকগুলো একক নতুন নতুন শিখছি, যেগুলো হচ্ছে আমাদের সিজিএস একক প্লাস হচ্ছে আমাদের এসএ এককের জন্য জরুরি। তার সাথে সাথে আমরা কী কী শিখছি আমি তোমাকে দেখে দেখে বলি। এরপর আমরা হচ্ছে পরমাণুর মূল কণিকাগুলো শিখছি, স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো সৃষ্টির ইতিহাস। খুবই ইন্টারেস্টিং একটা পার্ট ছিল, যারা যারা দেখো নাই সেখানে অনেক কিছু বলছি আমরা। শুধুমাত্র যে গত ক্লাসে আমরা শুধুমাত্র পড়াশোনা করছি ব্যাপারটা এরকম না, তার সাথে সাথে আমাদের দৈনন্দিন জীবনের সাথে কি কি রিলেট করতে পারে এই পড়াশোনাগুলা, তার সাথে সাথে হচ্ছে আমাদের কেমিস্ট্রি প্রিপারেশন কিংবা কেমিস্ট্রি প্রিপারেশনের গুরুত্ব, এই বিষয়গুলো নিয়ে আমরা গত ক্লাসে কথা বলছি। তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের সৃষ্টির ইতিহাস নিয়ে আমরা গতকাল যেমন জানছি, তার সাথে সাথে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো কীভাবে কাজ করে বা হচ্ছে এগুলোর চার্জ থেকে শুরু করে সব কিছু, এগুলোর একক বা আপেক্ষিক চার্জ, কীভাবে আপেক্ষিককে আমরা নির্ধারণ করি, সেই বিষয়গুলো আজকে আমরা হচ্ছে শুরু করব ডিরেক্টলি পরমাণু। এরপর আমরা পড়ব হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর কিংবা এএমইউ, এইটা সৃষ্টির উদ্দেশ্য। এরপর আমরা হচ্ছে আইসোটোন এগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। তারপর তেজস্ক্রিয় কণা আছে আমাদের, এরপর পরমাণু মডেলে আমরা চলে যাব। আজকে তোমরা জানো যে এই অধ্যায়টা কিন্তু অনেক বেশি পরিমাণে ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। তো আমাদের হচ্ছে ম্যাথসের আগ পর্যন্ত, অর্থাৎ যতটুকু বেসিক রয়েছে পরমাণু মডেল সম্পর্কিত, সেই বেসিকটুকু আজকে আমরা নিব। ম্যাথমেটিক্যালে আমরা হচ্ছে আগামীকাল চলে যাব। তাহলে আর 1 মিনিট সময় পরই আমরা হচ্ছে শুরু করে দিই। ঠিক আছে, স্টার্ট। ওকে, তাহলে আমরা একদম শুরুতেই এইচএসসি কেমিস্ট্রি 26 ফ্রি সাইকেল ছিল এটা আমাদের। আমরা এখানে ফুল গুণগত রসায়নটা তোমাদেরকে কভার করাবো। গুণগত রসায়নকে এমনভাবেই কভার করা হবে যেন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, তুমি ভার্সিটি প্রিপারেশনে কিংবা তুমি মেডিকেল প্রিপারেশনে নাও না কেন, তুমি সব ক্ষেত্রে যেন সর্বোচ্চ পরিমাণে বেনিফিট পেতে পারো, সেভাবেই মূলত শেষ করা হবে। 10 থেকে 12টা ক্লাস লাগবে আমি আন্দাজ করছি। সেখানে হচ্ছে আজকে দ্বিতীয় ক্লাস। গতটা
আজকে তৃতীয় ক্লাস হওয়ার কথা ছিল, বাট প্রথম ক্লাসটা হচ্ছে আমাদের আন্দোলনের পূর্বে ছিল, এই জন্য সেই ক্লাসটা আমরা গত ক্লাসে আবার নিয়েছি। ওকে, তাহলে শুরু করি আমরা। তো আজকে আমরা একদম শুরু থেকেই কথা বলবো মূলত পরমাণু নিয়ে। পরমাণু নিয়ে কথা বলার পর আমরা হচ্ছে সেখান থেকে আইসোটোপে চলে যাব। তো একদম শুরু করছি পরমাণু নিয়ে। ওকে, তাহলে একদম শুরুতেই পরমাণু। আচ্ছা, একটা পরমাণুর মধ্যে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন, টোটাল তিনটে জিনিস থাকে। তাহলে একটা পরমাণুতে প্রধানত থাকে হচ্ছে প্রোটন, নিউট্রন এবং হচ্ছে ইলেকট্রন। এই জন্য এই তিনটে পরমাণুকে বলা হয় হচ্ছে যে কোনো পরমাণু স্থায়ী মূল কণিকা। তাহলে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। এখন একটু খেয়াল করো, প্রোটন এবং নিউট্রন এই দুইটার যোগফলকে কিন্তু আমরা বলি ভর সংখ্যা। তাহলে প্রোটন এবং নিউট্রন এই দুইটার যোগফলকে আমরা বলছি ভর সংখ্যা। এই ভর সংখ্যাকে আমরা প্রকাশ করি এ দ্বারা। এটাকে ভর সংখ্যা অথবা নিউক্লিয়ন সংখ্যাও বলা হয়। লেখা বেশি ছোট হয়ে যাচ্ছে? আচ্ছা, আমি সম্পূর্ণ জিনিসটা একটু মিশিয়ে দিয়ে আমি আবার নতুন করে লিখি। আচ্ছা, একদম ভালো করে একদম নতুন করে লিখছে। আচ্ছা, তো হচ্ছে আমরা মূলত কথা বলবো হচ্ছে পরমাণু নিয়ে। একটা পরমাণুতে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন বিদ্যমান। প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন বিদ্যমান সেই পরমাণুর প্রোটন এবং নিউট্রনের যোগফলকে একত্রে বলা হয় ভর সংখ্যা কিংবা নিউক্লিয়ন সংখ্যা। ভর সংখ্যা, একটা পরমাণু ভর সংখ্যা বলতে আমরা কি বুঝি? সেই পরমাণু প্রোটন আর নিউট্রনের যোগফল। কেননা ভর সংখ্যা এটাই তুমি ছোট করে আন্দাজ করতে পারবা। একটা পরমাণুর ভর, সম্পূর্ণ ভর কেন্দ্রীভূত থাকে সেই পরমাণু নিউক্লিয়াসের ভিতর। যে কোনো একটা পরমাণু ভর সংখ্যা যত বেশি, এর মানে সেই পরমাণুটা প্রোটন আর নিউট্রন সংখ্যা তত বেশি। আর প্রোটনের ভর আর নিউট্রনের ভর যোগ করলে কি ডিরেক্টলি আমি সেই পরমাণুটার প্রকৃত ভর পাবো। তার মানে প্রকৃত ভরের সাথে ভর সংখ্যার একটা কানেকশন কোথায় আছে? ভর সংখ্যা জিনিসটা প্রোটন আর নিউট্রনের যোগফল। ভর সংখ্যা যত বেশি হবে সেই পরমাণুটার প্রকৃত ভরও কিন্তু তত বেশি হবে। তাহলে প্রোটন আর নিউট্রনের যোগফলকে আমরা একসাথে বলছি ভর সংখ্যা অথবা নিউক্লিয়ন সংখ্যা। আচ্ছা, এই ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যাকে প্রকাশ করা হয় এ দ্বারা, এবং তাহলে প্রোটন সংখ্যাকে প্রকাশ করা কি হয় দ্বারা? জেড দ্বারা। তাহলে টোটাল তিনটে জিনিস আমরা দেখলাম। যে কোনো পরমাণুর প্রোটন সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দ্বারা, এবং ভর সংখ্যাকে যদি প্রকাশ করা হয় এ দ্বারা, ইট মিনস নিউট্রন সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? অবশ্যই এ মাইনাস জেড দ্বারা। তাহলে এখন একটা প্রশ্ন আমরা সলভ করি। প্রশ্নটা হচ্ছে, তাহলে কি বললাম আরেকবার বলি। তাহলে কোনো একটা পরমাণুর প্রোটন এবং নিউট্রনের যোগফলকে আমরা নিউক্লিয়ন সংখ্যা বলি। নিউক্লিয়ন সংখ্যাকে প্রকাশ করা হয় এ দ্বারা, প্রোটন সংখ্যা জেড, নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা এ, তার মানে নিউট্রন সংখ্যা হচ্ছে এ মাইনাস জেড। এরপর কোনো একটা পরমাণুর 16O2 2- অণুতে অক্সিজেন পরমাণুর আমরা টোটাল তিনটা তথ্য এখান থেকে জানতে চাবো। এখানে অক্সিজেন পরমাণুর তোমরা আমাকে নিউট্রন সংখ্যা বলবা, আমাকে প্রোটন সংখ্যা বলবা, এরপর আমাকে নিউক্লিয়ন সংখ্যা বলবা, এরপর ইলেকট্রন সংখ্যা বলবা। দেখি, চেষ্টা করো দেখি কি হচ্ছে, দ্রুত অ্যান্সার করতে পারো। তাহলে 16O2 2- এই অণুতে অক্সিজেন পরমাণুর নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা, এই চারটা তথ্য তোমরা বলবা। ততক্ষণে তোমাদের আরেকটি জিনিস পড়িয়ে ফেলি। সেটা হচ্ছে একটা পরমাণুর প্রকাশ, একটা পরমাণুকে যে ওয়েতে প্রকাশ করা হয়। একটা পরমাণু প্রকাশ, এটা এক্স যদি একটা পরমাণু হয়, তাহলে উপরে যে এম প্লাস মাইনাস দ্বারা আমরা যেটা লিখি, এটা দ্বারা সেই পরমাণুটা আধানকে প্রকাশ করা হয়। যেমন সোডিয়াম প্লাস, ক্লোরিন মাইনাস, ইট মিনস এটা হচ্ছে সেই পরমাণুটার আধান প্রকাশ করা হয়। এরপর এখানে এন দ্বারা সেই পরমাণুটার কতগুলো অনুস্থিত, অর্থাৎ এটা যদি একটা অণু হয়, সেই অণুতে অনুস্থিত পরমাণুর সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। যদি একটা পরমাণুকে আমি প্রকাশ করি সেক্ষেত্রে তো কোনো অণু নাই এবং সেখানে কোনো কিছু লেখা হয় না। যদি এটা একটা অণু হইতো তাহলে সেই অণুতে অনুস্থিত পরমাণুর সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এরপর উপরে হচ্ছে থাকে আমাদের এ অর্থাৎ ভর সংখ্যা, এবং এখানে থাকে হচ্ছে জেড বা প্রোটন সংখ্যা। তাহলে জিনিসটা লিখে দিই। এম প্লাস মানে সেটা হচ্ছে চার্জ বা আধান, তুমি যেটাই বলো। এই এনটা হচ্ছে অনুস্থিত পরমাণুর সংখ্যা,
আচ্ছা 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 আচ্ছা, এখানে কোয়েশ্চেনটা আটকে হয়ে গেছে, তাই না? আমি কোয়েশ্চেনটা একটু নিচে এনে দিচ্ছি। হ্যাঁ, এখন ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে অনুস্থিত পরমাণুর সংখ্যা জেড দ্বারা প্রকাশ করা হয় হচ্ছে পারমাণবিক সংখ্যা কিংবা প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা কিংবা প্রোটন সংখ্যা এবং এ দ্বারা প্রকাশ করা হয় সেই পরমাণুটার ভর সংখ্যা। দেখি চেষ্টা করতে হলে তাহলে 16O2 2 এই অণুতে একটা অক্সিজেন পরমাণু। প্রথমত সবাই যে ঝামেলাটাতে পড়বা, প্রথমে আছে নিউট্রন সংখ্যাতে। তাহলে পরমাণুটা বলা হয়েছে কি অক্সিজেন, যেটা ভর সংখ্যা হচ্ছে 16। তার মানে অক্সিজেন যেহেতু তার মানে প্রোটন সংখ্যা অবশ্যই 8, 16 যেহেতু তার ভর সংখ্যা, তাহলে 16 - 8 = 8 হচ্ছে তার নিউট্রন সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যা বলেছে 16। সমস্যায় পড়বে তোমরা ইলেকট্রন সংখ্যা বের করতে যায়। দেখি হয়তো কয়েকজন ভুলও করে ফেলবা ইতোমধ্যে। ব্যাপারটা কি, আমি এখানে বলছি হচ্ছে O2 2 তার মানে তোমরা এখন বলতে পারো ভাই ওর ইলেকট্রন ছিল হচ্ছে বাইরের শেলে 8টা, তার মধ্যে আমি 2টা ইলেকট্রন ত্যাগ করেছি, এখন ইলেকট্রন 6টা। এখানে তো কোনো সমস্যা নাই। এখানে সমস্যাটা হচ্ছে এই জায়গায়, এখানে 2টা অক্সিজেন মিলিয়ে 2টা পরমাণু ইলেকট্রন ত্যাগ করছে, সরি গ্রহণ করছে। তার মানে কি 2টা অক্সিজেন মিলে 2টা ইলেকট্রন গ্রহণ করে, এর মানে একটা অক্সিজেন কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করে। এই ব্যাপারটা ভালো করে খেয়াল রাখতে হবে। এখানে 2টি অক্সিজেন মিলে 2টি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে 2টি অক্সিজেন পরমাণু 2টি ইলেকট্রন গ্রহণ করে, একটি না কিন্তু 2টি ইলেকট্রন গ্রহণ করে। তাহলে 2টা পরমাণু মিলে গ্রহণ করছে 2টা ইলেকট্রন, তার মানে একটা অক্সিজেন গ্রহণ করছে একটা ইলেকট্রন। ক্লিয়ার? আচ্ছা, এজন্য এটার ইলেকট্রন সংখ্যা হচ্ছে এমনিতে ছিল 8টা, একটা ইলেকট্রন গ্রহণ করে, সো ইলেকট্রন সংখ্যা হয়ে যায় হচ্ছে 9টা। এটা হয়তো উপরে ঠিক একইভাবে দেখা যাচ্ছে না, আমি আরেকটু নিচে দেখার চেষ্টা করি এই জিনিসটাকে। ওয়ালাইকুম আসসালাম। চলো তাহলে আমরা এই জিনিসটা দেখে ফেলাম। তাহলে এই পেজে আমরা কি কি পড়লাম? কোনো মতো পরমাণু প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা থাকে। প্রোটন আর নিউট্রনের যোগফলকে আমরা বলি ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। প্রোটনকে জেড দ্বারা, ভর সংখ্যাকে এ দ্বারা, এবং তাহলে নিউট্রনকে A - Z দ্বারা প্রকাশ করা হয়। এই বিষয়গুলো আমরা দেখলাম। পরবর্তীতে একটা পরমাণুর এক্স যদি একটা পরমাণু হয়, সেই পরমাণু M+- আমরা চার্জ বলি। নিচে M থাকলে সেটাকে আমরা বলি অনুস্থিত পরমাণু সংখ্যা, উপরে ভর সংখ্যা, তার নিচে হচ্ছে পারমাণবিক সংখ্যা। আমরা একটা প্র্যাকটিস করলাম 16O2 2 এই অক্সিজেন পরমাণুতে, অক্সিজেনের বা এই অণুটাতে অক্সিজেন পরমাণু, নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা 8টা থাকার কথা, 2টা অক্সিজেন পরমাণু মিলে 2টি ইলেকট্রন গ্রহণ করে, এর মানে প্রত্যেক একটা করে গ্রহণ করে, ইট মিনস 9। এইগুলো হচ্ছে আমাদের পরমাণু রিলেটেড কথাবার্তা। ওকে, তারপর আসলে নেক্সট পেজে আসি আমরা। এটা নিয়ে আরেকটু পরে পড়াশোনা করবো। তাহলে এখন এই পেজে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে কিছু কথা বলি। এখন গতকাল মনে আছে তোমাদেরকে আমরা AMU দিয়ে কিছু জিনিস লেখাইছিলাম, যে প্রোটনের AMU হচ্ছে এত, বা অক্সিজেনের প্রোটনের AMU এত, ইলেকট্রনের AMU এত, বা নিউট্রনের AMU এত। তোমরা অনেকে বলতেছিলা বা একটু জানো আগে থেকে যে AMU জিনিসটা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। এখন আমরা দেখি অ্যাটমিক মাস ইউনিটের প্রয়োজনীয়তাটা কোত্থেকে আসছে, আর অ্যাটমিক মাস ইউনিট আমরা করবোটা কি। তাহলে আমরা এই মুহূর্তে আমরা দেখবো আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর। চলো ফার্স্ট আমরা একটা প্রবলেম আইডেন্টিফাই করি। আমাদেরকে এমন সলভই বের করতে হবে যেটার কোনো একটা প্রবলেম এক্সিস্ট করে দুনিয়াতে। আমরা হচ্ছে বিভিন্ন সময় আমরা এমন কিছু কিছু সলিউশন বের করি যার জন্য আসলে প্রবলেমই নেই। বাট আমরা এখন আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে কথা বলবো। আগে আমরা প্রবলেমটা তাহলে আইডেন্টিফাই করি। প্রবলেমটা কই পড়ছিলাম আমরা? প্রবলেমটা মিলিয়ে আমরা পড়ছিলাম যখন আমরা হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভরটা বের করি। বলতো হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর কীভাবে বের করা যেতে পারে, বা এগুলার প্রত্যেকটা পরমাণুর প্রকৃত ভর কীভাবে বের করা হয়েছে? দাঁড়িপাল্লা দিয়ে মেপে? না। আন্দাজ করে? না। কীভাবে তাহলে? এটা বের করা হয়েছে তুমি যখন হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর হিসাব করবা, সেই হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভরের মধ্যে কী আছে? হাইড্রোজেনে একটা প্রোটন আছে। হাইড্রোজেনে কোনো নিউট্রন আছে? কোনো নিউট্রন নাই। তার মানে হাইড্রোজেন পরমাণুতে একটাই শুধুমাত্র প্রোটন এবং একটা ইলেকট্রন বলতে পারো তুমি। তাহলে একটা প্রোটন আর একটা ইলেকট্রন, তাহলে একটা প্রোটনের ভর এবং একটা ইলেকট্রনের ভর মিলিয়ে হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর। এটাকে কিন্তু কাইন্ড অফ বলা যায় একটা প্রোটনের ভর। একটা প্রোটনের ভর কত? একটা প্রোটনের ভর হচ্ছে 1.673 × 10⁻24 গ্রাম। সো এজ হাইড্রোজেন। হাইড্রোজেন পরের মধ্যে একটা প্রোটন থাকে, একটা ইলেকট্রন থাকে, ইলেকট্রনের ভরটা নগণ্য, এই জন্য এটাকে একটা প্রোটনের ভর দ্বারা লিফট করা যায়। তাহলে একটা প্রোটনের ভর যেটা, হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর সেটাই।
ঠিক একইভাবে অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর কীভাবে বের করবো আমরা? অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর, অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর যখন বের করা হয়, এখানে থাকে আমার 8টা প্রোটন, 8টা নিউট্রন প্লাস 8টা ইলেকট্রন। এই 8টা ইলেকট্রনের ভরকে হচ্ছে আমরা খুব একটা কনসিডার করতেছি না। তাহলে এত ভর, এই ভরটা যোগফল কত? এই ভরটা হচ্ছে 2.6560 ইন্টু 10⁻23 গ্রাম। তোমরা কি এগুলো মুখস্থ করবা? অবশ্যই মুখস্থ করবা না। এগুলো যাতে মুখস্থ না করতে হয় এজন্যই মূলত আমাদের আপেক্ষিক পারমাণবিক ভরটা বানানো হয়েছে। তার মানে এই জিনিসগুলো কি মূলত এগুলো নিয়ে কাজ করা কিন্তু কষ্টসাধ্য। এত বড় বড় মান নিয়ে কাজ করা কিন্তু খুবই পরিমাণে কষ্টসাধ্য। এই জন্য আমাদের এমন কিছু একটা সৃষ্টি করা লাগবে বা এমন কিছু একটা বানানো লাগবে যেগুলো দ্বারা আমরা এটাকে খুব সহজে আপেক্ষিকভাবে হিসাব করতে পারি। যেমন কোনো একটা কিছু হচ্ছে 100 আর একটা হচ্ছে 150। আমি যদি এই জিনিসটাকে 100 আর 150 না বলে আমি যদি এটাকে 10 আর 15 বলি, ধারণার কি খুব একটা পরিবর্তন হবে? যেমন 100:150, এইটা না বলে আমি যদি 10:15 বলি, কোনো সমস্যা না। 2:3 বললে আরও ভালো। তাহলে কি 2:3 আর 100:150 কি ভিন্ন কোনো কিছুকে মিন করে? একদমই না। শুধুমাত্র আমি কোনো কিছু একটা সাপেক্ষে এই জিনিসটাকে বিবেচনা করছি। গতকালে সাপেক্ষ জিনিসটা তোমাদেরকে আমি বুঝাইছিলাম যে তোমরা যখন বিভিন্ন উপজেলা শহরগুলোতে থাকো, তুমি ফার্স্ট বয় মানে তোমার সাপেক্ষ হচ্ছে ওই উপজেলার বাকি স্টুডেন্টগুলো। সেই উপজেলার ফার্স্ট বয় যখন তুমি ঢাকায় যাও, তখন গিয়ে দেখো যে না, তুমি হয়তো বা পায়ের তলায় মাটি খুঁজে পাচ্ছ না সেভাবে, কারণ তখন তোমার সাপেক্ষটা হয়ে যায় ঢাকার স্টুডেন্টগুলা কিংবা বাংলাদেশের অন্যান্য যে কোনো বিভাগের স্টুডেন্টগুলা। এটা শুধুমাত্র একটা তোমার সাপেক্ষ কিংবা তোমার প্রতিযোগীর ব্যাপার এরকম। তাহলে এখানে যেহেতু হাইড্রোজেন এবং অক্সিজেন প্রকৃত ভর এরকম, আমার দরকার কি এই জিনিসটাকে সহজভাবে কোনোভাবে ইউজ করা। এই জন্য আমাদের বিভিন্ন রকম একটা স্কেল বানানো হয়েছে। এটাকে সহজভাবে প্রকাশের 3টা স্কেল বানানো হয়েছে। একটা স্কেল হচ্ছে হাইড্রোজেন স্কেল, একটা স্কেলকে আমরা বলছি হাইড্রোজেন স্কেল, একটা স্কেলকে আমরা বলছি অক্সিজেন স্কেল, এবং আরেকটা স্কেলকে আমরা বলছি কার্বন স্কেল। পরবর্তীতে আইইউপিএসির স্বীকৃতি অনুযায়ী এই কার্বন স্কেলটাকে আইইউপিএসি কর্তৃক স্বীকৃত করা হয়। তাহলে বাকি স্কেলগুলো কিন্তু এক্সিস্ট করে, বাট বাকি স্কেলগুলো আসলে আইইউপিএসি কর্তৃক স্বীকৃত না, কেবলমাত্র কার্বন স্কেলটাই আইইউপিএসি কর্তৃক স্বীকৃত। তাহলে কার্বন স্কেলটা কীভাবে ওয়ার্ক করে চলো দেখি। তাহলে কার্বন স্কেলে কী এমন করা হলো? কার্বন স্কেলে করা হয়েছিল, কার্বন স্কেলে মূলত কার্বন 12 এই পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশকে একক ধরে অথবা 1 AMU ধরে কার্বন স্কেলটা প্রতিষ্ঠিত করা হয় বা পারমাণবিক ভরগুলোকে মাপা হয়। পরমাণুর পারমাণবিক ভর মাপা হয়। এই চ্যাপ্টারে আমি হচ্ছে টোটাল ক্লাস নিব তোমাদের কতগুলা, প্রায় 12টার মতো। এখানে 6টার মতো লাগবে, দ্রাব্যতাতে 6টার মতো লাগবে, টোটাল 12টা ক্লাস নিব। এমনভাবে ইনশাল্লাহ নিব যাতে হচ্ছে তোমার মানে অ্যাডমিশন পর্যন্ত কভার হয়ে যায়। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বলো বা ভার্সিটি মেডিকেল অ্যাডমিশন বলো না কেন, কারণ কেমিস্ট্রিতে কোনো প্রিপারেশনে কোনো তফাৎ নেই। তাহলে কার্বন স্কেল কোনটা? কার্বন স্কেল হচ্ছে কার্বন 12 যে পরমাণুটা আছে সেই পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশকে তুমি 1 AMU ধরছো। ভাই কীরকম কথা হইলো? আগে কার্বন পরমাণুর প্রকৃত ভরটা বের করি। কার্বন পরমাণুর প্রকৃত ভর, 12 কার্বন পরমাণুর প্রকৃত ভর। কার্বন পরমাণুর প্রকৃত ভরের মধ্যে কী কী আছে? কার্বনের মধ্যে আছে হচ্ছে, সরি একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে এবারও এখানে না, এবার হচ্ছে উপরে। তাহলে কি 6/12 কার্বন, তার মানে এখানে আমার 6 প্রোটন প্লাস 6 নিউট্রন। এই ভরের যোগফল যদি তুমি বের করে দেখো সেটা কত আসে? এটা তো বের করা হয়নি, চলো এটা বের করে দেখি আসলে কত আসে। আমার আশেপাশে ক্যালকুলেটর আছে কিনা। তাহলে আমরা এখন কার্বন পরমাণুর প্রকৃত ভরটা বের করতে চাচ্ছি। কার্বন পরমাণুর প্রকৃত ভরটা বের করে দেখে আমরা হিসাব করতে পারি কিনা। কার্বন পরমাণুর প্রকৃত ভর বের হয়েছে 1.99 ইন্টু 10⁻23 গ্রাম। এখন এই পরমাণুর যদি ভরের আমি 1/12 অংশ বের করতে চাই, তাহলে 1 AMU ইজ ইকুয়াল টু এই 1.99 ইন্টু 10⁻23 ইন্টু 1/12। এটার মান দেখো বের হয়ে আসে 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম।
তাহলে এটা হচ্ছে 1 AMU। এখন বলবো যে ভাই এটা কি কেন 1 AMU বলা হয়েছে, বা কার্বন পরমাণু ভরে 1/12 অংশে কেন, অন্য কিছু কেন না? অন্য কিছু কেন না আমি যদি তোমাকে বলি, শোনো, আমি একটা জিনিসকে সাপেক্ষ ধরে হিসাব করতেছি, তাই না? আমি 150 আর 100 এটাকে আমি সাপেক্ষ ধরে হিসাব করতেছি। আমি এমনভাবেই তাহলে চাবো যদি 3:2 অনুপাত একটা অনুপাত হয়। আমি এই জিনিসটাকে 20 দ্বারা এবং দুটাকে 20 দ্বারা যদি ভাগ করে, একটা যদি হয় 7.5 এবং আরেকটা যদি হয় হচ্ছে 5, আমার এটা কি খুব একটা ভালো অনুপাত হলো না? কিন্তু আমি যেহেতু সাপেক্ষই ইউজ করব, হ্যাঁ, আমি যদি সাপেক্ষই ইউজ করবো, তাহলে আমি এমন করে সাপেক্ষকেই নিব যার দ্বারা আমি বেশিরভাগ সাপেক্ষকে বা বেশিরভাগ পরমাণুর ভরকে আমি একটা পূর্ণ সংখ্যা আকারে বের করতে পারবো। তখন দেখা গেছে কেবলমাত্র যদি আমি কার্বন পরমাণুর টোটাল ভরে 1/12 অংশকে যদি সাপেক্ষ হিসাব করি, সেক্ষেত্রে আমার এই জিনিসটা সম্ভব হইতেছে। তখন মূলত এই জিনিসটা সম্ভব হয়। তার মানে এখন আমরা সব কিছুকে AMU দ্বারা প্রকাশ করে দেখি। তাহলে আমাদের হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর কত ছিল? তাহলে এখন হাইড্রোজেন পরমাণুর যদি আমি ভরটা বের করি, তাহলে হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর, একটু বড় করে লিখি, হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভরটা তাহলে ছিল 1.673 × 10⁻²4 গ্রাম। এখন এই যদি হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর আমরা বের করতে চাই, তাহলে প্রকৃত ভর ও পারমাণবিক ভরের পার্থক্য বুঝতে পারছো? ইয়েস। তাহলে হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর, প্রকৃত ভরকে আমি AMU দিয়ে ভাগ করবো, তাহলে হচ্ছে 1.673 × 10⁻²4। এটাকে যদি আমি 1 AMU দিয়ে ভাগ করে দিই, তুমি দেখবা প্রায় কাছাকাছি একের মতো একটা অ্যান্সার আসে, 1 পয়েন্ট সামথিং বা এক প্রায়। দেখছো, আমরা খুব ইজিলি এই জিনিসটা কিন্তু বের করে ফেলতে পারলাম। তাহলে অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর থেকে যদি পারমাণবিক ভরে আমরা ব্যাক করি, আমরা কিছুক্ষণ পরে নামাজের ব্রেক দিব। তাহলে অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর এটা ছিল 2.6560 × 10⁻23 গ্রাম। তাহলে এখন অক্সিজেন পরমাণুর পারমাণবিক ভর এখান থেকে বের করা যাবে। তাহলে অক্সিজেন পরমাণুর পারমাণবিক ভর এই জিনিসটাকে 2.6560 × 10⁻23, এটাকে যদি আমরা 1 AMU দিয়ে ভাগ করি, we will get 16। ক্লিয়ার? তার মানে এটাই হচ্ছে আমাদের কথা। দেখছো, যে জিনিসটা আমার পক্ষে আগে মনে রাখা লাগতো 1.67 × 10⁻24, এটাকে আমরা এখন মনে রাখবো 1 দ্বারা। যে জিনিসটাকে আমরা মনে রাখা লাগতো আমাদের 2.6560 × 10⁻23 গ্রাম অক্সিজেনেরটা, সেটা আমি এখন মনে রাখবো শুধুমাত্র 16 দ্বারা। ভাই, তাহলে আমি যদি 16 বলি, তাহলে কোনোভাবে আমি প্রকৃত ভরে ব্যাক করতে পারবো না? অবশ্যই ব্যাক করতে পারবো। কীভাবে ব্যাক করা যায় বলো তো? আমি কি দেখলাম, অক্সিজেনের পারমাণবিক ভর, তাহলে অক্সিজেনের পারমাণবিক ভরকে আমি কীভাবে ব্যাক পাইলাম? পারমাণবিক ভরকে আমি ব্যাক পাইলাম হচ্ছে, এটাকে আমি ওই অক্সিজেনের যে প্রকৃত ভরটা ছিল, সেই প্রকৃত ভরকে আমরা ভাগ করলাম হচ্ছে AMU দ্বারা, দিয়ে আমি 16 পাইলাম। ইট মিনস আমি যদি আসলে প্রকৃত ভরটা বের করতে চাই, এটা কি পারমাণবিক ভর ইন্টু AMU দিয়ে প্রকৃত ভর বের করা সম্ভব না? ইয়েস, পারমাণবিক ভর ইন্টু AMU করলেই কিন্তু আমার যে কোনো জিনিসের প্রকৃত ভরটা পেয়ে যাব। ভাই কীভাবে? চলো আমরা দেখি। আমি যদি বের করতে চাই অক্সিজেনের প্রকৃত ভর কত, কখন আমার প্রয়োজন হলো খুব যে অক্সিজেনের প্রকৃত ভর নিয়ে কাজ করা লাগবে, তখন সেটা হচ্ছে 16 AMU। কেন? কারণ আমি তো 16টা পাইছি প্রকৃত ভরকে AMU দিয়ে ভাগ করে, তাহলে প্রকৃত ভরটা আমি আবার ব্যাক পাবো 16কে AMU দিয়ে গুণ করে। তাহলে অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর 16 AMU, কার্বনের প্রকৃত ভর 12 AMU, Cl শুধুমাত্র ক্লোরিন পরমাণুর কথা যদি বলি, ক্লোরিনের প্রকৃত ভর হচ্ছে 35.5 AMU। বাট আমি যদি Cl2 এর কথা বলি, এখন Cl2 পরমাণুর বা Cl2 অণুর প্রকৃত ভর তখন কিন্তু 71 AMU। ঠিক একইভাবে যদি O2 এর কথা বলি, O2 এইটার প্রকৃত ভর খালি অক্সিজেনের জন্য 16 AMU, তাহলে O2 এর জন্য 32 AMU। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের প্রকৃত ভরের সাথে এই জিনিসগুলো সম্পর্ক। আর 1 AMU এটার মানটা যদি আর একটু বলি, 1 AMU হচ্ছে 1.6605 × 10⁻24 গ্রাম। এটাকে যদি আমরা কেজিতে রূপান্তর করি, 1.6605 × 10⁻27 কেজি। সবচেয়ে মজার ব্যাপার, এটাকে কিন্তু 1 ডাল্টন বলা হয়। এই জন্য এই জিনিসটা তোমাদের মাথায় রাখা লাগবে যে 1 AMU ইজ ইকুয়াল টু 1 ডাল্টন। এই আচ্ছা ওয়েট,
1 mu ইজ ইকুয়াল টু হচ্ছে 1 ডাল্টন। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা হচ্ছে একটা নামাজের একটা ব্রেক দিই। সেই ব্রেকটা থাকবে হচ্ছে এখন বাজে কত, 42 থেকে 50 পর্যন্ত। ঠিক আছে, নামাজের একটা ব্রেক থাকলো 6:42 থেকে 6:50 পর্যন্ত। আমি 6:50-তে আবার ব্যাক করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।
আচ্ছা, আবার চলে আসলাম। দীর্ঘ নামাজের 8 মিনিট বিরতির পর আবার 6:50-তে আমরা ব্যাক করলাম। চলো আমরা তাহলে আবার আমাদের পড়াশোনা শুরু করি। দেখা যাচ্ছে ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, আবার চলে আসলাম। ওকে, তো হচ্ছে আমরা নামাজের আগ পর্যন্ত কী কী বিষয় নিয়ে কথা বলছি সেগুলো বলি। আমরা হচ্ছে ইতিমধ্যে কথা বলে ফেলছি হচ্ছে বিভিন্ন ধরনের পরমাণু নিয়ে, পরমাণুর প্রোটন নিউট্রন সংখ্যা এগুলো নিয়ে, ভর সংখ্যা নিয়ে। এরপর আমরা কথা বলছি আপেক্ষিক পারমাণবিক ভর কিংবা এএমইউটা কেন জরুরি। আমাদের এখানে প্রশ্ন ছিল যে এএমইউ কেন জরুরি, সেই বিষয়টা। একটু সাউন্ড হচ্ছে হয়তো বাইরে। এএমইউ কেন জরুরি, এটি ছিল আমাদের প্রশ্ন। এই প্রশ্ন সলভ করতে গিয়ে আমরা এএমইউ নিয়ে বেশ অনেক কিছু পড়াশোনা করলাম। এরপর আমরা এখন আসবো, নামাজের ব্রেক নিলাম, এখন আমরা ডিরেক্টলি আমাদের পরমাণু মডেলগুলোতে ব্যাক করবো। চলো, এখন আমরা আজকের যে পরমাণু মডেল পাচ্ছি, বা আজকে যে আমরা খুব সহজে E=AC/λ করে বিকিরণ বা শোষণ এগুলো বের করতে পারছি, mvr=nh/2 পাই, এগুলো নিয়ে কাজ করতে পারছি, এগুলোকে এত সহজে পাওয়া গেছে তা না। কিন্তু মনে আছে যে ইলেকট্রন প্রোটন নিউট্রন যখন আমরা আবিষ্কার করা দেখছিলাম গত ক্লাসে, সেখানে কিন্তু অনেক রকমের মানে হচ্ছে চিন্তার উদ্রেক, সেখান থেকে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করার মাধ্যমে একের পর এক ভুল এক্সপেরিমেন্ট, পরে এক সময় সঠিক এক্সপেরিমেন্টের মাধ্যমে ইলেকট্রন প্রোটন নিউট্রন পাইছি। ঠিক একইভাবে আজকেও আমরা যে পরমাণু মডেলটা নিয়ে কথা বলবো, সেটা এত সহজে কিন্তু আসে নাই, বা এত সহজে কিন্তু আসার মতো না। আচ্ছা, তাহলে ডিরেক্টলি পরমাণু মডেলই শুরু করতাম। আচ্ছা, পরমাণু মডেল একটু 2 মিনিট পরে শুরু করি। এর আগে আমরা পরমাণু মডেল পড়ার আগে আমরা হচ্ছে আরও দুটো জিনিস আমাদের পড়া বাকি আছে, সেটা হচ্ছে গ্রাম পরমাণু, এই শব্দটাকে বোঝায়, এরপর হচ্ছে আইসোটোপ। এরপর আমরা পরমাণু মডেলটা শুরু করি। প্রথমে দেখি গ্রাম পরমাণু এই জিনিসটা আসলে কি। গ্রাম পরমাণু, গ্রাম পরমাণু এবং আরেকটা কনসেপ্ট হচ্ছে গ্রাম অণু। এই কথাটার সাথে আমরা পরিচিত না, বাট এই কনসেপ্টের যে ইউজ, সেই ইউজটার সাথে আমরা সকলেই পরিচিত। গ্রাম পরমাণু বা গ্রাম অণু কোনটা? গ্রাম পরমাণু কিংবা গ্রাম অণু হচ্ছে কোনো একটা পরমাণুর প্রকৃত ভরকে, কোনো একটা পরমাণুর পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ হয়, তাকে সেই পরমাণুর 1 গ্রাম পরমাণু বলে, বা 1 গ্রাম অ্যাটম বলে। ব্যাপারটা হচ্ছে ভাইয়া বুঝলাম না আসলে কি বললেন আপনি। আমি বললাম আমাদের যে পরমাণু, যে কোনো একটা পরমাণু যে পারমাণবিক ভরটা আছে, সেই পারমাণবিক ভরকে কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভর বলা যায়, একই কথা আসলে। তাহলে পরমাণু যে পারমাণবিক ভরটা আমরা মাত্র পড়লাম, সেই পারমাণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করি, তাহলে যে পরিমাণ হয় সেটাকে আমরা বলি 1 গ্রাম পরমাণু। কীরকম? চলো হিসাব করে দেখি আমরা। অক্সিজেন পরমাণুর পারমাণবিক ভর কত? অক্সিজেন পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে 1 গ্রাম পরমাণু অক্সিজেন, তাহলে 1 গ্রাম পরমাণু অক্সিজেন, তাহলে 1 গ্রাম পরমাণু অক্সিজেনের যে পরিমাণে ভর বা যে পরিমাণে ওজন, সেটা হচ্ছে 16 গ্রাম। তাহলে কি বললাম? 1 গ্রাম পরমাণু অক্সিজেন মানে 16 গ্রাম অক্সিজেন। এরপর যদি বলি 1 গ্রাম পরমাণু ক্লোরিন, এর মানে হচ্ছে 35.5 গ্রাম ক্লোরিন। এরপর আমি যদি তোমাকে বলি 1 গ্রাম অণু Cl2, এর মানে হচ্ছে 73 গ্রাম Cl2। আচ্ছা, আমি কি এর আগে পেজে 71 লিখে ফেলছিলাম কোনোভাবে? 71 লিখে ফেলছিলাম, এটা কিন্তু 73 হবে। আচ্ছা, ওকে, তার মানে কি বললাম যে কোনো একটা পারমাণবিক ভর বা আণবিক ভরকে তুমি যদি গ্রামে প্রকাশ করো, পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে গ্রাম অ্যাটম, আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে
পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেই জিনিসটা গ্রাম অ্যাটম, আর যদি আণবিক ভরকে তুমি গ্রামে প্রকাশ করো, অণুর আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে অথবা তখন সেটাকে বলা হচ্ছে 1 গ্রাম অণু বা 1 গ্রাম মলিকিউল। ক্লিয়ার? এখন এই কনসেপ্টের সাথে আমরা টুকটাক পরিচিত, আমরা নামটার সাথে পরিচিত ছিলাম না। দেখো তো, আমি যদি তোমাকে প্রশ্ন করতাম যে 1 মোল অক্সিজেন সমান কত, তুমি কিন্তু বলতে কি 16 গ্রাম অক্সিজেন, তাহলে 1 মোল অক্সিজেন যে কথা সেই জিনিসটা কিন্তু 1 গ্রাম অণু দ্বারাই বোঝানো হয়। তার মানে 1 গ্রাম অ্যাটম বলুক অথবা 1 গ্রাম মলিকিউল বলুক, যাই বলুক না কেন সেটা আসলে ওই পরমাণুটার 1 মোলকে মিন করা হয়। ক্লিয়ার? তাহলে 1 গ্রাম মলিকিউল বলুক বা 1 গ্রাম অ্যাটম বলুক, দুটাকে 1 মোল দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে গ্রাম পরমাণু জিনিসটা কি? গ্রাম পরমাণু হচ্ছে 1 গ্রাম পরমাণু, মানে বোঝায় ওই পরমাণুর পারমাণবিক ভরকে গ্রামের প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় সেটাকে বলে 1 গ্রাম পরমাণু। তাহলে 1 গ্রাম পরমাণু অক্সিজেন মানে 16 গ্রাম অক্সিজেন, এটাই কিন্তু 1 মোল অক্সিজেন ছিল। 1 গ্রাম পরমাণু ক্লোরিন মানে কি? ক্লোরিনের পারমাণবিক ভর 35.5, এটাকে গ্রামে প্রকাশ করলে 35.5 গ্রাম ক্লোরিন, এটা মানে 1 গ্রাম পরমাণু ক্লোরিন, এটা মানে কিন্তু 1 মোল ক্লোরিন, 1 মোল ক্লোরিন পরমাণু, এটা 1 মোল অক্সিজেন পরমাণু, এটা হচ্ছে 1 মোল ক্লোরিন পরমাণু। আর যদি আমি 1 গ্রাম অণু Cl2 কথা বলি, 73 গ্রাম Cl2, এই জিনিসটি হচ্ছে 1 মোল Cl2 অণু। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের আলটিমেটলি মেইন কনসেপ্টটা। তাহলে গ্রাম পরমাণু, গ্রাম অণু, এটা আসলে মোল ছাড়া কিছুই না। তোমাদের বিভিন্ন ম্যাথগুলোতে কনফিউজ করবে, 1 মোল না দিয়ে বলবে যে 1 গ্রাম পরমাণু, 2 মোল না দিয়ে বলবে 2 গ্রাম অণু বা 2 গ্রাম পরমাণু, তখন যদি তুমি কনফিউজ না হও, এই জন্য টপিকটা আমরা আজকে দেখে ফেললাম। এরপর আমরা চলে আসি আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এই জিনিসগুলোতে। সবার আগে আমরা দেখি হচ্ছে আইসোটোপ। এটা কিন্তু আসলে জানি আমরা, তাই না? টুকটাক অনেকবার পরিমাণ করে আমাদের পড়া হয়ে গেছে এগুলা, কেউ না কেউ কোথাও না কোথাও তোমরা অবশ্যই পড়ছো। আইসোটোপ, আইসোটোপ কি? আইসোটোপ হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা সমান তবে নিউট্রন সংখ্যা ভিন্ন। প্রোটন সংখ্যা সমান তবে নিউট্রন বা ভর সংখ্যা ভিন্ন। ওকে, তাহলে প্রোটন সংখ্যা সমান তবে নিউটন বা ভর সংখ্যা ভিন্ন। প্রোটন সংখ্যা সমান মানে কি? ওই জিনিসটা পরমাণুটা ভিন্ন না, এটা আসলে একই পরমাণু। একই পরমাণু পরস্পর আইসোটোপ হয়। একই পরমাণু মানে আইসোটোপের ভৌত রাসায়নিক ধর্ম সেম। তাহলে আইসোটোপের ভৌত ও রাসায়নিক ধর্ম সেম, কারণ তো পরমাণুটাই তো সেম। প্রোটন সংখ্যার উপর পরমাণু ডিপেন্ড করে, তাহলে পরমাণুটাই যেখানে সেম, তার মানে জিনিসটা শুধুমাত্র ওই মৌলটাই, জাস্ট খালি ওদের নিউট্রনের সংখ্যাটা ভিন্ন ভিন্ন হতে পারে। কীভাবে হয় দেখবো আমরা। আইসোটোপের ভৌত ও রাসায়নিক ধর্ম একই। ভাই একটা উদাহরণ দেখান। এটার উদাহরণ আমরা সবাই জানি, সেটা হচ্ছে, চলো হাইড্রোজেনের 3টা আইসোটোপের উদাহরণ দেখি। 1,1 হাইড্রোজেন, 2,1 হাইড্রোজেন, আরেকটা হচ্ছে 3,1 হাইড্রোজেন। 1,1 হাইড্রোজেন যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে প্রোটিয়াম, এটাকে আমরা বলি হচ্ছে প্রোটিয়াম, যেটাতে আমাদের প্রোটন হচ্ছে একটা, নিউট্রন নাই। এরপর একটা হচ্ছে ডিওটেরিয়াম, এটাকে বলি ভারী হাইড্রোজেন, গতকাল আমরা দেখছিলাম ডিওটেরিয়াম, এটাতে প্রোটন সংখ্যা হচ্ছে একটা, নিউট্রন সংখ্যা হচ্ছে একটা। এরপর সবশেষ হচ্ছে ট্রিটিয়াম, ট্রিটিয়াম যেটাতে প্রোটন সংখ্যা একটা এবং নিউট্রন সংখ্যা হচ্ছে 2টা। ক্লিয়ার? ওকে, এখানে আরও দু একটা কথাবার্তা বলা যায়, চলো এই দু একটা কথাবার্তা বলি আমরা। এখান থেকে আরও দু একটা কথাবার্তা কি বলা যায় ভাই, প্রত্যেকটা পরমাণুর কি আইসোটোপ আছে? প্রথমত আমাদের যে 118টা মৌল আছে তার মধ্যে প্রায় 1300টা আইসোটোপ ভিন্ন ভিন্ন দেখা যায়। এর পাশাপাশি শুধুমাত্র সোডিয়াম এবং অরাম বাদে বলা যায় বাকি প্রত্যেকটা পরমাণুর আইসোটোপ আছে। সোডিয়াম এবং অরাম বাদে প্রায় প্রতিটি পরমাণুর আইসোটোপ বিদ্যমান। এখন একটা জিনিস খেয়াল করো, এটা তোমরা অনেকে জানো হয়তো, আইসোটোপ এটা কিন্তু 2টা অক্ষর দ্বারা, আইসো আরেকটা হচ্ছে টোপ। আইসো
আরেকটা হচ্ছে টোপ বা টোপোস। আইসো মানে হচ্ছে একই, আর টোপোস মানে হচ্ছে অবস্থান। তাহলে যেই জিনিসটার আসলে অবস্থান একই জায়গায় সেই জিনিসটাকে আমরা বলতেছি আইসোটোপ। এখন অনেক বন্ধু ভাই এটা তো জানি, চলো যেগুলো যেগুলো জানি না আজকে ওইগুলো দেখবো। আইসোটোপ দেখবো, আইসোটোন দেখবো, আইসোবার দেখবো, এরপর কয়েকটা আছে যেটা তোমরা জানো না সেগুলো সহ দেখবো আজকে। এখন দেখি আমরা পরে একটা আইসোটোপ দেখছি, এখন দেখি হচ্ছে আইসোবার। আইসোবার, আইসোবারের ব্যাপারটা কি ভাই? বার মানে হচ্ছে ভর, অর্থাৎ এই আইসোবারে ভর সংখ্যা সমান, ভর সংখ্যা সমান, তবে প্রোটন নিউট্রন সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা ভিন্ন। এখন কোনো জিনিসের যদি ভর সংখ্যাটা সমান হয়, প্রোটন আর নিউট্রন সংখ্যা ভিন্ন হয়, এক সেকেন্ড, এখন একটু সাউন্ড কম আসার কথা। তাহলে কোনো জিনিসের যদি প্রোটন সংখ্যা সমান হয় তাহলে তো সেটা সেম পরমাণু, এখানে প্রোটন সংখ্যায় ভিন্ন, এর মানে আমরা এখানে কথা বলতেছি ভিন্ন পরমাণু নিয়ে। ভিন্ন পরমাণু নিয়ে যেহেতু কথা বলছি, এর মানে সেই ভিন্ন পরমাণুর ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন। তাহলে আইসোবারদ্বয়ের মধ্যে ভৌত এবং রাসায়নিক ধর্ম আলাদা বা ভিন্ন, ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সম্ভবত এই আইসোবারটা আটকাই গেছে, তাই না? ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, আমরা এক কাজ করি, এই আইসোবারটা পরে পেজেই করি। আইসোবার, তাহলে আইসোবারের মেন কথা কি? ভৌত এবং রাসায়নিক ধর্ম ভিন্ন। ভিন্ন হওয়ার কারণটা কি ভাই? প্রোটনই তো ভিন্ন, প্রোটনই তো ভিন্ন। প্রোটন লেখা লাগবে না, থাক, উপরিতে লিখছি যে আসলে ভিন্ন ভিন্ন পরমাণু, এই জন্য এদের প্রোটন এবং রাসায়নিক ধর্ম ভিন্ন ভিন্ন। ভাই উদাহরণ দেন। উদাহরণের মধ্যে বলা যায়, এক্সাম্পল তুমি বলতে পারো 6429 কপার এবং 6430 এটার জিঙ্ক। এই দুইটার মধ্যে আমাদের ভর সংখ্যা এই যে সমান সমান, ভর সংখ্যা সমান থাকার কারণে এটা হচ্ছে আইসোবার। আইসোবার কিন্তু মূলত ভিন্ন ভিন্ন পরমাণু, এবং সেই ভিন্ন ভিন্ন পরমাণুর মধ্যে অবশ্যই ভৌত এবং রাসায়নিক ধর্ম ভিন্ন ভিন্ন। আইসোবার দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে আইসোটোন। আইসোটোন, আইসোটোনও সেম একই ব্যাপার। আইসোটোনের মধ্যে তোমার টোন, দন্ত ন মানে কি এন, লাস্টে এন, এন মানে হচ্ছে এটার নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান, তবে প্রোটন এবং ভর সংখ্যা ভিন্ন। প্রোটন সংখ্যা ভিন্ন মানে কি? সাথে সাথে অবশ্যই এটা ভিন্ন পরমাণুর মধ্যে আইসোটোন হয়। তাহলে ভিন্ন পরমাণুর এবং এদের ভৌত এবং রাসায়নিক ধর্ম অবশ্যই ভিন্ন। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে আইসোটোনগুলোর মধ্যে ভৌত এবং রাসায়নিক ধর্ম সেম না ভিন্ন, অবশ্যই আইসোটোনগুলোর মধ্যে ভৌত এবং রাসায়নিক ধর্ম ভিন্ন। ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন। ভাই এক্সাম্পল দেন। এটার এক্সাম্পল হচ্ছে কি দেওয়া যায়? এটার এক্সাম্পল দেওয়া যায় হচ্ছে 3014 সিলিকন এবং 3115 ফসফরাস। দেখো তো দুইটার মধ্যে নিউট্রন সংখ্যাটা সমান হলো কি না? 30 - 14 যদি করি, এখানেও হচ্ছে 16, ঠিক একইভাবে 31 - 15 যদি করি, এটা হচ্ছে 16। তাহলে এখানকার 16টা হচ্ছে এর নিউট্রন সংখ্যা, এটা হচ্ছে নিউট্রন সংখ্যা, এখানকার এটা হচ্ছে নিউট্রন সংখ্যা। এখন এই তিনটা তোমরা এতদিন পর্যন্ত জানতা, এতদিনও তোমরা জানতা আইসোটোপ, আইসোটোন, আইসোবার। যেই তিনটা তোমরা জানো না সেই তিনটা হচ্ছে আইসো ইলেকট্রিক এবং আইসোস্টার। আরেকটা আছে আইসো ডায়াফার, ওইটা তোমাদের আপাতত খুব একটা প্রয়োজন না। বা হচ্ছে তুমি ইয়ের কথাও বলতে পারো, আইসো সমানতা, এটাও তুমি ইন্ডিকেট করতে পারো আসলে, বাট সমানতা নিয়ে আমরা আজকে কথা বলবো না। আরেকটা দুইটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আইসো ইলেকট্রনিক এবং আরেকটা হচ্ছে আইসো স্টার। চলো দুইটা দেখি, আইসো ইলেকট্রনিক এবং আইসো স্টার। তাহলে সবার আগে হচ্ছে আইসো ইলেকট্রনিক। নাম শুনে কি বুঝছো? আইসো মানে কি সেম, কি সেম? ইলেকট্রন সেম। তাহলে এটা হচ্ছে আইসো ইলেকট্রনিক, নাম শুনে বুঝে যাচ্ছে এটাতে হচ্ছে ইলেকট্রন সংখ্যা সেম, ইলেকট্রন সংখ্যা। আচ্ছা আমি কি একদম ফ্রেমের বাইরে চলে গেছি নাকি? হ্যাঁ এখন 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 ঠিক আছে।
তাহলে এটাতে হচ্ছে ইলেকট্রন সংখ্যা সেম। ওকে, তারপর ইলেকট্রন সংখ্যা সেম, প্রোটন নিউট্রন সংখ্যা তো অবশ্যই ভিন্ন। ইয়েস, প্রোটন নিউট্রন সংখ্যা ভিন্ন, তার মানে এটাতেও সেম একইভাবে ভৌত এবং রাসায়নিক ধর্ম আলাদা হয়, ভিন্ন পরমাণু, এগুলো নিয়ে আমরা কোনো কথাবার্তা বলতেছি না, শুধুমাত্র ইলেকট্রন সংখ্যা সেম। এই পরমাণুগুলো হচ্ছে আমাদের আইসো ইলেকট্রনিক। এক্সাম্পল কীভাবে নেওয়া যেতে পারে, এখন তুমি বলতে পারো ভাই ইলেকট্রন সংখ্যা আবার সেম হয় কেমনে? প্রথমত কীভাবে হইতে পারে সেম, চলো আমাদের একটু স্বাভাবিক উদাহরণগুলাই দেখি। সেটা হচ্ছে N3 মাইনাস O2 মাইনাস F মাইনাস, তারপর হচ্ছে নিয়ন, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম প্লাস, 2 প্লাস। দেখো তো এদের সবার প্রোটন সংখ্যা যাই থাকুক না কেন, এদের প্রোটন সংখ্যা কি? নাইট্রোজেনের ক্ষেত্রে 7টা, অক্সিজেনের ক্ষেত্রে 8টা, ফ্লোরিন 9টা, নিয়ন হচ্ছে 10টা, সোডিয়াম 11টা, ম্যাগনেসিয়াম 12টা। এদের প্রত্যেকের ভর সংখ্যা ভিন্ন ভিন্ন, নিউট্রন সংখ্যা হয়তো বা ভিন্ন ভিন্ন, তবে এদের প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা কিন্তু সেম। এখানে 7টা ইলেকট্রন ছিল, 3টে ইলেকট্রন গ্রহণ করে 10টা ইলেকট্রন হয়েছে। এখানে 8টা ইলেকট্রন ছিল, 2টা ইলেকট্রন গ্রহণ করে 10টা ইলেকট্রন হয়েছে। ফেরামও ঠিক একইভাবে 9টা ইলেকট্রন ছিল, 1টা ইলেকট্রন গ্রহণ করে 10টা ইলেকট্রন হয়। নিয়ন তো আগে থেকেই 10টা ইলেকট্রন, সোডিয়াম প্লাস 11টা ইলেকট্রন ছিল, 1টা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে 10টা ইলেকট্রন, এবং ম্যাগনেসিয়াম 12টা ইলেকট্রন থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে 10টা ইলেকট্রন। সেম সেম ইলেকট্রন থাকার কারণে এরা প্রত্যেকের আইসো ইলেকট্রনিক। তাহলে এখানে গ্রুপে যতগুলো দেন প্রত্যেকে আইসো ইলেকট্রনিক। এরপর আর কি কি উদাহরণ আছে ভাইয়া? এটা একটা উদাহরণ দেখলাম, আরেকটা উদাহরণ তুমি বলতে পারো N2 এবং COর মধ্যে। এরকম অসংখ্য উদাহরণ দেখা যায়। N2তে কতগুলো ইলেকট্রন? টোটাল 14 ইলেকট্রন। এটাতেও কিন্তু 8টা হচ্ছে অক্সিজেনের, 6টা হচ্ছে কার্বনের। ইট মিনস এখানেও কিন্তু টোটাল 14 ইলেকট্রন। এরপর আর কি কি বলা যায়? এরপর তুমি এখানে বলতে পারো হচ্ছে আরও দুটো আয়ন যদি হিসাব করি, তুমি এখানে N2 প্লাস, এটা যদি হয় এখানে টোটাল কতগুলো ইলেকট্রন আছে? এখানে টোটাল 15টা। আর এখান থেকে যদি আমি এর সাথে আর কি করা যায় চিন্তা করতেছি, N2 প্লাস এবং, আচ্ছা ঠিক আছে তুমি এটা বলো, N2 প্লাস N2 এটা কি আইসো ইলেকট্রনিক? না, N2 প্লাস ইলেকট্রন সংখ্যা হচ্ছে N2তে 14টা, এবং N2 প্লাসের 14 সাথে একটা ইলেকট্রন বিয়োগ করে দিতে 13টা ইলেকট্রন। সুতরাং এটা কিন্তু আইসো ইলেকট্রনিক না। আইসো ইলেকট্রনিক, এরা কিন্তু আইসো ইলেকট্রনিক না, বাট এরা সবাই কিন্তু ঠিক আইসো ইলেকট্রনিক, কারণ ইলেকট্রন সংখ্যার উপর জিনিসটা ডিপেন্ড করে, আর অন্য কিছুর উপর ডিপেন্ড করে না। এরপর আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে আইসোস্টার। আইসোস্টার আমরা কি কি দেখলাম ভাই? প্রোটন সংখ্যা সেম হওয়া দেখলাম, নিউট্রন সংখ্যা সেম হওয়া দেখলাম, ভর সংখ্যা সেম হওয়া দেখলাম, ইলেকট্রন সংখ্যা সেম হওয়া দেখলাম। এখন তুমি আমাকে বলতে পারো ভাই আর কি আছে, না আর আসলে কি সেম হওয়া বাকি আছে? সেম হওয়া বাকি আছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আইসোস্টার টোটাল দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে তোমার পরমাণুর সংখ্যা সেম হওয়া লাগবে, মানে এই আইসোস্টার হিসাব করা দুটো অণুর মধ্যে। আইসোস্টার কার মধ্যে? দুটি অণুর মধ্যে হিসাব করা হয়। এখন দুটি অণুর মধ্যে তোমার পরমাণুর সংখ্যা সেম হওয়া লাগবে। বলছে ভাই তাহলে এইটা হইলে তো দুনিয়ার অনেক কিছু আইসোস্টার। এর সাথে আবার আরেকটা ব্যাপার আছে, তাহলে পরমাণুর সংখ্যা সেম এটাও হওয়া লাগবে, তার সাথে সাথে ইলেকট্রন সংখ্যাও সেম হওয়া লাগবে। এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে আইসোস্টার। ভাই একটা এক্সাম্পল দেন, হয়তো বুঝতেছি না। তুমি একটা এক্সাম্পল হিসেবে তুমি ভাবতে পারো হচ্ছে Cl2 এবং ভাবতে পারো তুমি FeO কে। দেখো তো Cl2 দুইটা থেকে পরমাণু সংখ্যা দুইটা করে, দুইটা পরমাণু। আচ্ছা ঠিক আছে, এটাতেও পরমাণু দুইটা, পরমাণু দুইটি। Fe এর কথা যদি বলি, এখানেও পরমাণু দুইটা। এখন শুধুমাত্র পরমাণু দুইটা থাকলেই বা পরমাণু সেম থাকলেই তো এটা আইসোস্টার না। আইসোস্টার আরেকটা শর্ত আছে, টোটাল ইলেকট্রন। এখানে টোটাল ইলেকট্রন কতগুলা? 34টা, কারণ প্রত্যেকটা ইলেকট্রনের 17টা করে। এখানে টোটাল ইলেকট্রন কতগুলা? ফেরামের 26টা, অক্সিজেনের 8টা। ইট মিনস স্টিল এটা হচ্ছে 34টা। ক্লিয়ার? তাহলে আমরা আমাদের যা যা দেখার ছিল, মানে আমরা ছোটোবেলায় যা যা শিখছি সেগুলো দেখলাম, বড়োবেলায় যা যা শেখা দরকার আমরা কিন্তু সেগুলো দেখে ফেললাম। তাহলে ছোট্ট করে একটু যদি বর্ণনা দিই, আমরা আইসো নিয়ে কী কী শিখলাম। প্রথমত আমরা শিখলাম যে আইসোটোপের প্রোটন সংখ্যা সমান, তবে নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন। এর মানে প্রোটন সংখ্যা সমাধিকার একই পরমাণুর মধ্যে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, সোডিয়াম এবং অরাম বাদে বাকি প্রত্যেকটারই আইসোটোপ বিদ্যমান। আইসোবারে আমরা কি দেখলাম? আইসোবার তো এখানে হচ্ছে দেখি নেই, পরে সরাই ফেলছি এখান থেকে। তাহলে আইসোবারে আমরা কি দেখলাম? আইসোবারে আমরা দেখলাম হচ্ছে যে আমাদের এখানে দুইটা পরমাণুর মধ্যে যদি ভর সংখ্যা সমান থাকে, তবে সেটাকে আমরা বলছি যে আইসোবার। এটা অবশ্যই ভিন্ন পরমাণুর মধ্যে, যেহেতু প্রোটন সংখ্যাটাই ভিন্ন, ভৌত রাসায়নিক ধর্ম তাই হচ্ছে ভিন্ন ভিন্ন। এরপর আমরা দেখলাম এখানে আইসোটোন,
আইসোটোনের মধ্যে নিউট্রন সংখ্যা সমান, যেহেতু প্রোটন সংখ্যা সমান নেই মানে এটাও ভিন্ন ভিন্ন পরমাণুর মধ্যে। এইভাবে আমরা দেখলাম দুইটা উদাহরণ আইসোটোন। এই উদাহরণগুলো কিন্তু একদম মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এরপর আমরা দেখলাম নতুন দুটো টপিক, আইসো ইলেকট্রনিক এবং হচ্ছে আইসোস্টার। আইসো ইলেকট্রনিকের মধ্যে সবার ইলেকট্রন সেম হলে আইসো ইলেকট্রনিক, আর সবার ইলেকট্রন সেম হওয়ার সাথে সাথে দুইটা অণুর মধ্যে যদি পরমাণু সংখ্যা সেম থাকে তখন সেটা নাম আইসোস্টার। ক্লিয়ার? এইগুলো হচ্ছে আমাদের আইসোটোপ নিয়ে টুকটাক কথাবার্তা। তাহলে এখন তোমাদের একটা ছোট্ট একটা বাড়ি কাজ দিই। তোমাদের বাড়ি কাজটা হচ্ছে HW, এটা হচ্ছে 16-8 অক্সিজেন, 17-8 অক্সিজেন, 18-8 অক্সিজেন এবং 16-8 ও 2 মাইনাস, তারপর হচ্ছে 16-8 ও 2 মাইনাস, তারপর হচ্ছে 16-8 অক্সিজেন ও 2 শুধুমাত্র একটা মাইনাস। এই প্রত্যেকটা পরমাণুর O2 মাইনাস অণুর প্রতিটি অক্সিজেন পরমাণুর তোমরা আমাকে ইলেকট্রন, প্রোটন, তারপরে কি বলা যায়, নিউট্রন, নিউক্লিয়ন, এই চারটা হচ্ছে তোমাকে আমি বের করে আমাকে হচ্ছে দেখাবা। তোমরা যদি দেখাও আমি নেক্সট ক্লাসে এমনি সলভ করে দেবো, আমি চাইবো তোমরা একটু চিন্তা ভাবনা করে জিনিসটা। ঠিক আছে? এই পর্যন্ত গেল। এরপর আমরা হচ্ছে যেহেতু এখন পরমাণু মডেল শুরু করে দিতাম, পরমাণু মডেল শুরু করার আগে আমাদের আরেকটু বেসিকের দরকার, সেটা হচ্ছে তেজস্ক্রিয়তার একটা বেসিক দরকার। কারণ আমরা অনেক বেশি পরিমাণে আলফা কণা নিয়ে কথা বলবো পরবর্তীতে, আলফা কণা, বিটা কণা কিংবা হচ্ছে গামা কণা, এই বিষয়গুলো নিয়ে আমরা এই তেজস্ক্রিয়তার কনসেপ্টটা একটু ক্লিয়ার করে ফেলি। তাহলে তেজস্ক্রিয়তা জিনিসটা কি? তেজস্ক্রিয়তা হচ্ছে আমাদের বিভিন্ন অণু পরমাণু যারা তুলনামূলক একটু আনস্টেবল, তারা বিভিন্ন ধরনের রশ্মি বিকিরণ করে একটু স্টেবল অর্জন গঠন করে। তাহলে কি বললাম, বিভিন্ন ধরনের অস্থিত পরমাণু যেগুলো আছে, তাহলে বিভিন্ন ধরনের যেই অস্থিত তেজস্ক্রিয়তা, তাহলে বিভিন্ন ধরনের যেই অস্থিত পরমাণুগুলো ছিল, সেই অস্থিত পরমাণু কিছু কিছু তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে, কিছু কিছু তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে। সেই তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করার পর তারা সুস্থিত পরমাণুর গঠন লাভ করে। তাহলে কি বললাম, সুস্থিত পরমাণুর গঠন লাভ করে। তারপরে কিছু কিছু পরমাণু আছে যারা হচ্ছে এমনি বাস্তবিকভাবেই কিছুটা অস্থিত পরমাণু। ভাই অস্থিত কেন? তাদের ইলেকট্রন এবং নিউক্লিয়ন, আমি তাকে বলছি, ওদের ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে এত বেশি পরিমাণে ইলেকট্রন থাকে, এত বেশি পরিমাণে নিউক্লিয়াস থাকে, যার ফলে এরা পরস্পরকে এখন অনেক বিভিন্ন আকর্ষণ করে, আবার নিজেরা নিজেদের মধ্যে বিকর্ষণ করে। বিভিন্ন বিভিন্ন কারণে এরা কিছুটা পরিমাণে অস্থিতিশীল হয়। এই অস্থিতিশীল হওয়ার জন্য বা অস্থিতিশীল হওয়ার কারণে তারা কিছু কিছু পরিমাণে রশ্মি বিকিরণ করে। সেই বিকিরিত রশ্মিগুলা কি কি, এগুলো আমরা তেজস্ক্রিয় রশ্মি হিসেবে জানবো। ঠিক আছে? এখন সেই তেজস্ক্রিয় রশ্মিগুলো কি কি? এই তেজস্ক্রিয় রশ্মিগুলো হচ্ছে জেনারেলি আলফা, বিটা এবং হচ্ছে গামা। ক্লিয়ার? এখন তেজস্ক্রিয় কারা কারা? তেজস্ক্রিয় হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে প্রাকৃতিকভাবে তেজস্ক্রিয়, একটা হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা এবং একটা হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয়তা। প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কোনটা? যেটা প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের রশ্মি বিকিরণ করে। যেমন তুমি এখানে ইউরেনিয়ামের কথা বলতে পারো, তুমি এখানে ধরো রেডিয়ামের কথা বলতে পারো। এইগুলো কিছু কিছু যারা প্রাকৃতিকভাবেই তেজস্ক্রিয়, মানে এরা হচ্ছে প্রাকৃতিকভাবেই তেজস্ক্রিয়, এটা প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের রশ্মি বিকিরণ করে, এই জন্য প্রাকৃতিকভাবে তেজস্ক্রিয়। তাহলে কৃত্রিম তেজস্ক্রিয় কোনগুলা? কৃত্রিম তেজস্ক্রিয় হচ্ছে যেগুলোকে তুমি নিজে নিজে তেজস্ক্রিয় বানাইছো, যেমন যেগুলোকে তুমি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মাধ্যমে তেজস্ক্রিয় বানানো হয়। নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে
বুঝছো? তাহলে প্রাকৃতিক তেজস্ক্রিয় কোনগুলা? প্রাকৃতিক তেজস্ক্রিয় হচ্ছে যেগুলোকে তুমি প্রাকৃতিকভাবেই তেজস্ক্রিয়, আর কৃত্রিম তেজস্ক্রিয় হচ্ছে যে জিনিসগুলোকে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে তেজস্ক্রিয় বানানো হয়েছে, সেগুলো হচ্ছে প্রাকৃতিক কৃত্রিম তেজস্ক্রিয়। যেমন এটা একটু এদিকে চলে আসলে আমি সাইড করে লিখি। আচ্ছা থাক, সমস্যা নেই, এটাতেও বোঝা যাবে। আর এমনিতে দেখা গেল স্লাইডও হচ্ছে দেখা যাবে অবশ্যই। ওকে, তাহলে এইটুকু পর্যন্ত আমরা বললাম। এখন আমরা আসলে দেখি আলফা বিটা গামা এই তিনটা কণার আসলে রূপটা কীরকম। আলফা রশ্মি, ফার্স্টে দেখি হচ্ছে আলফা রশ্মি। আলফা রশ্মি হচ্ছে দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এছাড়া কিছু না। আলফা রশ্মিটা কি? আলফা রশ্মিটা হচ্ছে দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এটাকে আমরা বলছি আলফা রশ্মি, দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। ভাই কীরকম? আমাদের কাছে একটা হিলিয়াম নিউক্লিয়াস ছিল, কেমন? যার ভর হচ্ছে 4 এবং 2 হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। এখান থেকে দ্বি ধনাত্মক মানে তুমি যদি দুইটা ইলেকট্রনে হিলিয়াম কর্তৃক পরমাণু কর্তৃক ত্যাগ করাও, তাহলে সেটাই হয়ে গেল আমাদের আলফা কণা। ক্লিয়ার? এখন তুমি বলতে পারো যে ভাই হিলিয়াম কণা থেকে আবার ইলেকট্রন ত্যাগ হয় কীভাবে? ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আলফা এমন এক টাইপের কণা যেটা তুমি যদি কোনো পরমাণু থেকে বের করো তখন হিলিয়াম নিউক্লিয়াসের আকারে বের হয়ে যায়। এরকম না কিন্তু যে হিলিয়াম নিউক্লিয়াস দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিলে তখন এটা আলফা কণা, তা না। কিন্তু একটা পরমাণু থাকে বা একটা অণু থাকে, সেই পরমাণু থেকে তুমি আলফা রশ্মি নির্গত করা মানে সে 4 ভর নিয়ে বের হয়ে যায়, 2টা প্রোটন নিয়ে বের হয়ে যায়, বা যেটার আকৃতি একটা হিলিয়াম নিউক্লিয়াসের মতো। ক্লিয়ার? তাহলে এটাকে বলে দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। বিটা রশ্মি কোনটা? বিটা রশ্মি হচ্ছে আসলে পুরাপুরি ইলেকট্রন, এটা মানে ই করার কোনো রিজন নেই, এটা হচ্ছে একটা ইলেকট্রন, 0 -1 ইলেকট্রন, এটা হচ্ছে বিটা রশ্মি। এরপর গামা রশ্মি কোনটা? গামা রশ্মির আসলে কোনো চার্জ নাই। গামা রশ্মি হচ্ছে পুরাপুরি ওইটা কোনো একটা ভরহীন এবং ওইটা হচ্ছে সম্পূর্ণভাবে প্রোটন সংখ্যাবিহীন কোনো একটা রশ্মি, সেটা হচ্ছে গামা রশ্মি। তাহলে গামা রশ্মি একটু ভালো করে খেয়াল করে দেখো, তুমি যদি আলফা রশ্মি কোথা থেকে নির্গত করো তোমার প্রোটন সংখ্যা চেঞ্জ হয়ে যাবে। তুমি যদি বিটা রশ্মি কোথা থেকে নির্গত করো ঠিক একইভাবে তোমার প্রোটন সংখ্যা চেঞ্জ হয়ে যাবে, প্রোটন সংখ্যা 1 যোগ হবে। গামা রশ্মি কোনো একটা জায়গা থেকে নির্গত করলে প্রোটন সংখ্যা কোনো কিছু চেঞ্জ হবে না, কেননা এটা হচ্ছে শুধুমাত্র একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এটা একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটা কোনো রকম তোমার এরকম কোনো রশ্মি না যার একটা নিজস্ব এনার্জি আছে বা যার যে হচ্ছে একটা নতুন ধরনের একটা পরমাণু বা অণু গঠন করতে পারে, এরকম কোনো রশ্মি গামা রশ্মি না, শুধুমাত্র একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। চলো তাহলে আমরা আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি এগুলোর কিছু ছোটোখাটো জিনিস দেখে ফেলি। ও আরেকটা জিনিস বলা যেতে পারে, এখানে প্রত্যেকটা আপেক্ষিক ভর আর হচ্ছে ভর সংখ্যা যদি বের করতে চাও, চলো বের করি। তাহলে প্রত্যেকটার আপেক্ষিক চার্জ এবং হচ্ছে আপেক্ষিক ভর, চলো বের করি। আলফা কণার আপেক্ষিক চার্জ কি? আলফা কণার আপেক্ষিক চার্জ হচ্ছে 2+, আপেক্ষিক ভর এটা হচ্ছে 4, আর এটার যদি আপেক্ষিক চার্জের কথা বলি এটা হচ্ছে -1, এবং আপেক্ষিক ভরের কথা যদি বলি সেটা হচ্ছে 0, এবং এটার আপেক্ষিক চার্জও 0, আপেক্ষিক ভরও 0। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, কারণ আলটিমেটলি যে কোনো জিনিসের চার্জ বলতে তোমার প্রোটন বা নিউট্রন, প্রোটন বা ইলেকট্রন যে জিনিসটা এক্সেসেবল সেই জিনিস হচ্ছে চার্জ। এখন একটা পরমাণুর মধ্যে যদি প্রোটন নিউট্রন যদি সমান সমান পরিমাণে থাকে, সেই কোনো রকম চার্জ প্রদর্শন করবে? করবে না। কিন্তু যখন তুমি একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে তখন সে একটা চার্জ প্রদর্শন করবে, বা একটা ইলেকট্রন গ্রহণ করবে। যখন তার পরমাণু এবং পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটন দুইটা যখন দুজনকে ক্যান্সেল আউট করার সুযোগ পাবে না, তখনই তার চার্জ থাকবে। যেমন হিলিয়াম পরমাণুর কথা যদি বলি, এই দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেয়। দুটো ইলেকট্রন ত্যাগ করা মানে কি? ওর কাছে দুটো প্রোটন এখন বাড়তি, যে জিনিসটা এক্সেসেবল আমার পক্ষ থেকে। যেমন আগে আমার এখানে হিলিয়াম পরমাণুর কথা যদি বলি, আগে আমার 2টা প্রোটন ছিল এবং 2টা ইলেকট্রন ছিল। পরবর্তীতে তুমি যখন সেখান থেকে 2টা ইলেকট্রন সরাই দাও, এর মানে তোমার এখন কোন 2টা চার্জ বাকি থাকলো? তোমার এক্সেসেবল চার্জ কোনটা? ইলেকট্রন এক্সেসেবল চার্জ না, তুমি ইলেকট্রনটা সরাই ফেলছো, এর মানে তোমার প্রোটনটা হচ্ছে তোমার এখন এক্সেসেবল চার্জ। 2টা প্রোটন এক্সেসেবল চার্জ মানে কি? 2+। ক্লিয়ার? এখন বলতে পারো যে তুমি ভাই এটাতে আমি প্রোটনেরটা নিলাম, প্রোটনের 2+কে নিলাম এক্সেসেবল চার্জ হিসেবে, এখানে আবার -1কে নিলাম এক্সেসেবল চার্জ, কেমন হলো জিনিসটা? এর বিটার ক্ষেত্রে খেয়াল করো, বিটার ক্ষেত্রে পরমাণু ভর কত? পরমাণুর সংখ্যাটি হচ্ছে -1, অর্থাৎ এটা হচ্ছে প্রোটনের বিপরীত জিনিসটা বোঝানো হয়েছে। এর কোনো ইলেকট্রন আছে? মানে এইখানে এই ইলেকট্রনটা যেটা, সেটা কি সেই প্রোটন সংখ্যা -1কে আসলে বাদ দিয়ে দেওয়ার মতো বা ক্যান্সেল আউট করার মতো কেউ আছে? নাই। তার মানে এই -1টাই তার জন্য এক্সেসেবল। স্থির তরিতে আমরা কি পড়ছি? এক্সেসেবল চার্জগুলোকে নিয়ে তো আমরা কাজ করি।
শুধুমাত্র একটা ইয়ের মধ্যে আমার ক্যান্সেল আউট হয়ে গেছে, তখন তো সেই জিনিসটা অ্যাক্সেসিবল না আসলে। ক্লিয়ার? এই জন্য যদি যেমন আমরা এই কপার প্লাস লিখি, কপার প্লাসের সাথে চার্জ কত, তুমি যখন এফ ইজিক্যাল টু কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার এই সূত্রের মধ্যে তুমি বসাবা, কিউ1 এর মান কত, +1 দিবা। কেন? তুমি এখানে এই কপারে যে 29টা প্রোটন 29টা ইলেকট্রন, সেখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে তাহলে 28টা ইলেকট্রন, তুমি 28 শুনতে সেগুলো কেন হিসাব করো না? হিসাব করি আমরা এফ ইজিক্যাল টু কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ারের শুধুমাত্র এক্সেসিবল চার্জ যেটা সেটাকে। ক্লিয়ার? এখন আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এই জন্য আমার এখানে প্রোটনের আপেক্ষিক চার্জ হচ্ছে সেই চার্জটা যেটাকে আমি অ্যাক্সেস করতে পারবো। কোনটা? দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছি, এটাকে তো আমার পক্ষে অ্যাক্সেস করা সম্ভব না। সম্ভব শুধুমাত্র ওর মধ্যে যে প্রোটন দুইটা আছে, যেই প্রোটন দুইটাকে ক্যান্সেল আউট করার জন্য দুইটা ইলেকট্রন এখন আর নাই। ক্লিয়ার? এটা শুধুমাত্র এইটা চার্জের জন্য না, এরপরে বা আগে আমরা যত রকমের চার্জ করবো সবগুলোর জন্যই প্রযোজ্য। তেজস্ক্রিয়তা শেষ। এখন আমরা আসলে দুইটা হচ্ছে উদাহরণ দেখানো যেতে পারে যে আসলে আমি ভাই আলফা কণা নির্গত করে দেখান আর বিটা কণা নির্গত করে দেখান। চলো আমরা আলফা কণা নির্গত করে দেখি। আমাদের কাছে যারা একটা রেডিয়াম পরমাণু ছিল, সেই রেডিয়াম পরমাণু কিন্তু প্রাকৃতিকভাবে তেজস্ক্রিয়। 88 কোনো একটা রেডিয়াম পরমাণু যার ভর হচ্ছে 226। এখান থেকে যদি আমি একটা আলফা কণাকে নির্গত করি, আলফা কণা মানে কি? আলফা কণা মানে হচ্ছে দুইটা পরমাণু, মানে দুইটা প্রোটন, 4টা ভর এবং 2+ হচ্ছে তারই। তাহলে সেখান থেকে কী সৃষ্টি হবে? তুমি আলফা কণাকে বের করে নিলে, আলফা কণা তোমার এই রেডিয়াম পরমাণু থেকে দুইটা প্রোটন সংখ্যা নিয়ে চলে গেল, তার মানে আমার নতুন প্রোটন সংখ্যা হচ্ছে 86। এরপর 226 তোমার ভর ছিল, সেখান থেকে 4 ভরও নিয়ে চলে গেছে ওর রশ্মির মধ্যে, তোমার 222 হচ্ছে তোমার এখন নতুন পারমাণবিক ভর। তাহলে এখন 222 আর 86 কোনটা? 86 হচ্ছে রেডন। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয়। এরপর বিটা কণার কথা যদি বলি, ধরো আমাদের কাছে একটি নাম নিয়ে কাজ করি, 89 টু 32, 89 টু 32। এখান থেকে যদি আমি একটা বিটা কণা নির্গত করি, -1, এটা হচ্ছে 0। একটা চমৎকার একটা বিষয় ঘটবে। এতক্ষণ পর্যন্ত আমরা আলফা কণা যখন নির্গত করতেছিলাম, আলফা কণা কি হইতো? দুইটা প্রোটন নিয়ে বের হয়ে যাইতো। আর বিটা কণা যখন বের হয়, ও আসলে একটা প্রোটন তোমাকে দিয়ে বের হয়। ব্যাপারটা কি? ও একটা ইলেকট্রন নিয়ে বের হয়ে যায়। আসলে ইলেকট্রন নিয়ে বের হয়ে যাওয়া আর প্রোটন দিয়ে যাওয়া ব্যাপারটা হচ্ছে কিছু একই রকম। যেমন তোমরা ক্ষারের ক্ষেত্রে পড়ে থাকবা, ক্ষারের দুইটা কাজ ছিল। ক্ষারের কাজ ছিল OH- গ্রহণ করা। ভাই OH- গ্রহণ করা যেই কথা, ওই জিনিসকে H+ গ্রহণ করা না একই কথা। সরি, OH- ত্যাগ করা। তাহলে ক্ষারের ক্ষেত্রে OH- ত্যাগ করা যেই কথা, H+ গ্রহণ করা যেটা একই কথা। ঠিক একইভাবে কারেন্ট হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে যাওয়া যেই কথা, লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে ইলেকট্রন আসা একই কথা। ঠিক একইভাবে একটা ইলেকট্রন বের হয়ে যাওয়া যেই কথা, একটা প্রোটন যুক্ত হওয়া একই কথা। ইট মিনস তাহলে 232 তাই তো থাকবে, ভর সংখ্যা তো চেঞ্জ হবে না। 89 থেকে 90 হয়ে যাবে। এখন আমি নতুন পরমাণু পাবো, সেটা হচ্ছে থোরিয়াম। তার মানে কোন একটা কণা থেকে তুমি আলফা কণা নির্গত করো কিংবা বিটা কণা নির্গত করো, যাই করো না, এখন আলফা কণা নির্গত করলে ওই জিনিসটা ভর, প্রোটন সংখ্যা দুইটারই পরিবর্তন ঘটে। বিটা কণা নির্গত করলে শুধুমাত্র প্রোটন সংখ্যার পরিবর্তন ঘটে। এক্ষেত্রে ব্যতিক্রমীভাবে প্রোটন সংখ্যার মানটা বৃদ্ধি পায়। ক্লিয়ার? এগুলো আমাদের নর্মাল যতটুকু তেজস্ক্রিয়তা সম্পর্কে জানা দরকার ছিল। এরপর শেষের দিকে, অধ্যায় শেষের দিকে আমরা নিউক্লিয়ার ফিউশন এই বিষয়গুলো নিয়েও জানবো। আপাতত এইটুকু জানলেই আমাদের চলবে। চলো আমরা এখন ডিরেক্টলি যে জিনিসটার জন্য অপেক্ষা করতেছিলাম এতক্ষণ ধরে, সেটা হচ্ছে পরমাণু মডেলে ব্যাক করব। চলো আমরা এখন পরমাণু মডেল শুরু করি। এখন আমরা যেই পরমাণু মডেলগুলো নিয়ে কথা বলবো, আমরা আজকে যে পজিশনে আছি, সেই পজিশনে কি আমরা আমাদের একদম প্রথমে কি সেই পজিশনে আমরা পেয়ে গেছিলাম? তা কিন্তু না। আমরা আজকের যে বোর পরমাণু মডেলে আসছে, সেটা অনেকগুলো ধাপ পার করে আসছে। একদম শুরুতে যদি বলি, একদম শুরুতে হচ্ছে ডেমোক্রিটাস প্রথমত বলে, তোমাদের শুরু করে গল্প বলি। হ্যাঁ, একদম শুরুর দিকে হচ্ছে গ্রিক দার্শনিক যে আছে ডেমোক্রিটাস, সে হচ্ছে বলে যে পরমাণুগুলো 1903 সালে খুব সম্ভবত, না 1803, ঠিক খেয়াল নেই সালটা। তাহলে উনি ডেমোক্রিটাস প্রথমত বলে যে পরমাণু হচ্ছে অবিভাজ্য কণা দ্বারা তৈরি। অবিভাজ্য কণা মানে এই পরমাণুর একদম ছোট করতে 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 আমি এমন একটা জায়গায় আসবো যার ফলে বা যার পরবর্তীতে সেই পরমাণুটাকে আর ভাঙা সম্ভব না। উনি এক সেন্স থেকে ঠিক বলছিল। কি বলছিল জানো? সেই পরমাণুটাকে যে ভাঙা সম্ভব না, ইয়েস সত্যি, পরমাণুটাকে এমন এক সময় ভাঙা সম্ভব না, এরপরে ভাঙা যায়, বাট এরপরে ভাঙলে এই পরমাণুটাকে চেনা যায় না। মনে আছে আমরা এই কথাটা বলছিলাম? একটা পরমাণুকে অনেক ক্ষুদ্র পরিমাণ করা যায়, ক্ষুদ্র করতে করতে সবচেয়ে ছোট জিনিসটা হচ্ছে পরমাণু। একটা মৌলকে ভাঙতে 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 সবচেয়ে ক্ষুদ্র ওর পরিচয়টা হচ্ছে পরমাণু। এর থেকে তুমি ভাঙতে থাকলে তুমি আর চিনবা না, বাট ভাঙা যায়।
ভাঙলে সেখান থেকে ইলেকট্রন প্রোটন নিউট্রন পাওয়া যায়। তার মানে ওই প্রথমে একটা ভুল ধারণা ক্রিয়েট হয়ে গেল বা একটা ভুল ধারণা ভেঙে গেল, সেটা হচ্ছে একটা পরমাণু কোনো পরমাণু অবিভাজ্য না, পরমাণুকে বিভাজ্য করা যায়। পরবর্তীতে তারা ভাবলো আচ্ছা ঠিক আছে, ইলেকট্রন প্রোটন নিউট্রন মনে হয় স্টপ হয়ে গেছি, বাট না, এরপরে দেখা গেছে সেখানে ভাঙলে আরও ছোট ছোট পরিমাণে জিনিসপাতি বের হয়, কোয়ার্ক, স্ট্রিং, এরকম কিছু কিছু নাম হচ্ছে আছে। এর মানে পরমাণু একদমই অবিভাজ্য না। এরকম হইতে পারে যে পরবর্তীতে আরও কিছু আছে যেটা হয়তো বা এখনো বিজ্ঞানীর এখনও ওইভাবে সন্ধান করে বের করতে পারেনি বা আমরা এখন পর্যন্ত জানি না। এই হচ্ছে কথা। তার মানে আমাদের মেইন পরমাণুর ধারণাগুলো কোত্থেকে শুরু হইলো? ফার্স্টে বিজ্ঞানী জে জে থমসন 1898 বা 97 এরকম কোনো, হ্যাঁ 1897 সালে উনি ইলেকট্রন আবিষ্কার করে। ইলেকট্রন আবিষ্কার করার পর থেকে উনি বিভিন্নভাবে হচ্ছে পরমাণুকে তিনি ব্যাখ্যা করতে থাকে। উনি ইলেকট্রন আবিষ্কার করার পরপরই উনি 1898 সালে একটা মডেল দিয়ে দেয়, সেটা হচ্ছে 1898 সালে থমসনের প্লাম পুডিং মডেল। থমসনের প্লাম পুডিং মডেল। স্যার বিজ্ঞানী জে জে থমসন কিন্তু 1897 সালে ইলেকট্রন আবিষ্কার করছে, আর 1898 সালে থেকে বিজ্ঞানী তিনি হচ্ছে প্লাম পুডিং মডেলটা হচ্ছে বর্ণনা দিছে। এর পরবর্তীতে 1911 সালে রাদারফোর্ডের সোলার সিস্টেম পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, এইটা থেকে আমরা রাদারফোর্ডকে হচ্ছে অনেক অনেকভাবে হচ্ছে সীমাবদ্ধতা নিয়ে অনেক বেশি কথা বলি, বা কীরকম কথাবার্তা উনি বলছে এগুলো নিয়ে আমরা কথা বলি। বাট তুমি দেখো, রাদারফোর্ড প্রথমে একটা পরমাণু মডেল দিছে, আর উনি ডিরেক্টলি প্রোটন আবিষ্কার করছে, প্রোটন আবিষ্কার করছে রাদারফোর্ড। উনি বর্ণনা দিচ্ছে তার পারমাণবিক মডেলের, এমনকি নিউটন আবিষ্কারের ভবিষ্যৎবাণীটা উনি করে গেছে। ওনার পর থেকেই বিজ্ঞানী নিলস বোর বা ওনার সমসাময়িক যারা ছিল তারা হচ্ছে এই বিষয়টা নিয়ে আরও পরিমাণে কাজ করা শুরু করে। কারণ ওনার অবদান কিন্তু এই দিক থেকে অনেক বেশি, ফার্স্ট মুভার, এই ব্যাপারটা কিন্তু অনেক সাহসিকতার ব্যাপার। এরপর 1913 সালে আমরা পাইলাম বিজ্ঞানী নিলস বোরের বোর পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। এবং তার পরবর্তীতে বোর পরমাণু মডেলকে আরেকটু পরিমাণে পরিমার্জিত করা হয় বোর সমারফিল্ড পরমাণু মডেল দ্বারা। এটা আমাদের পড়াশোনার বিষয় না তেমন, বোর সমারফিল্ড পরমাণু মডেল। তার পরবর্তীতে একদম সবশেষ সেটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। এটাও আমাদের পড়াশোনা না, এটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা, এটাকে শ্রোডিঞ্জারের ইকুয়েশন দ্বারা ব্যাখ্যা করা যায়। তাহলে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। তাহলে এই 5 ধরনের পরমাণু মডেলের মাধ্যমেই আমরা আমাদের আজকের পরমাণু মডেলে আসবো। আর আমাদের ক্লাস 9-10-এর আমরা প্রত্যেকটা সম্পর্কে একটু ধারণা পাইছিলাম। প্লাম পুডিং মডেল সম্পর্কে আমরা ক্লাস 9-10-এ জেনে আসছি, রাদারফোর্ড সম্পর্কে আমরা ক্লাস 9-10-এ জানছি, বোর সম্পর্কেও জানছি। আমরা এখন রাদারফোর্ড সম্পর্কে কিছুটা জানবো, বা বেশ মোটামুটি জানবো, আর বোর সম্পর্কে আমরা অনেক কিছু জানবো। ক্লিয়ার? তাহলে শুরু করি। আমরা প্লাম পুডিং নেওয়ার কথা বলছিলাম। প্লাম পুডিংয়ের পরমাণুতে বলা হয়েছিল যে এটা যদি পুডিং হয়, পুডিংয়ের ভিতর হচ্ছে প্লাম কিংবা কিসমিসগুলো যেভাবে হচ্ছে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে, একটা পরমাণুতেও ইলেকট্রন আর একটা ধনাত্মক চার্জ বা প্রোটনও এভাবে ছড়ানো চেতনা থাকে। এই বিষয়টি নিয়ে কথা বলা হয়েছিল, এটা আমরা এখন দেখছি কিনা। আমরা রাদারফোর্ড পরমাণু মডেল থেকে শুরু করি। চলো তাহলে আমরা শুরু করি হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। আমরা এটার চিত্র দেখবো আর হচ্ছে কথা বলবো, ঠিক আছে? রাদারফোর্ড অ্যাটমিক মডেল দেখি আমরা। তাহলে এখন এটা চিত্রটা ব্যাখ্যা করার চেষ্টা করি আগে। দেখি তাহলে কি হয়েছে। প্রথমত চলো একটু গল্পের মধ্যে করে দেখি। ফার্স্টে রাদারফোর্ড পরমাণু মডেলে রাদারফোর্ডের এই পরমাণুর পরীক্ষাটাকে বলা হয়েছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। কেন? কারণ এখানে আলফা কণা নিয়ে কাজ করা হয়েছে। এখানে যে আলফা কণাটা নিয়ে কাজ করা হয়েছে সেই কণাটা নির্গত হয়েছে। চলো একদম কী কী উপকরণ লাগছে সবগুলো থেকে দেখি। প্রথমত এখানে যে একটা বিম অফ পার্টিকেল বা একটা তেজস্ক্রিয় কোনো একটা জায়গা থেকে আলফা কণা নির্গত হয়েছে, এটা হচ্ছে মেইনলি বিসমাথ পরমাণু। বিসমাথ পরমাণু পারমাণবিক সংখ্যা মনে আছে তোমাদের? 83। তাহলে 83 বিসমাথ পরমাণু থেকে আলফা কণা নির্গত হয়। তাহলে এখানে যে আলফা কণাটি আমরা কাজ করছি সেটা কোথা থেকে নির্গত হয়েছে? 83 বিসমাথ পরমাণু থেকে আলফা কণা নির্গত হয়। পরবর্তীতে
সেখান থেকে আমরা আলফা কণাটা নির্গত হলো। আলফা কণা নির্গত হওয়ার পর দেখো একদম সোজা লাইন করে এখানে একটা স্বর্ণের একটা পাতের মধ্যে এসে আঘাত করলো। কেমন পাতে? একটা স্বর্ণ পাতে এই আলফা কণাটা, তাহলে কি বললাম, একটা স্বর্ণ পাতে আলফা কণা নিক্ষিপ্ত হয়, বা স্বর্ণপাতের মধ্যে এসে আলফা কণা সে কি বলে ধাক্কা লাগে। এখন সেই স্বর্ণপাতের পুরুত্বটা আমাদের জানা থাকা উচিত, সেটা হচ্ছে 0.0004 সেন্টিমিটার। আমি এইভাবে মনে রাখি কিছুটা। এটা তোমাদের নতুন বই খুব সম্ভবত কারেকশন করা হয়েছে। দেখো তো তোমাদের নতুন এডিশনের বই কি হয়, গত বছরের বইতে জিনিসটা মনে হয় একটা অন্যরকম ছিল, বাট তোমরা নতুন এডিশনের বইটা দেখো, সেটাতে কি বলা হয়, সেটাতে যেটা বলা হবে সেটাই। এটা হচ্ছে আমি এইভাবে মনে রাখতাম 0.000, তিনটা জিরোর পর 4, এই হচ্ছে 0.0004 সেন্টিমিটার। এটা হচ্ছে এই যে স্বর্ণপাতটা নিয়ে আমরা কথা বলতেছি, সেই স্বর্ণপাতের পুরুত্ব, এটা। তারপর কি হয়েছে, এখানে আমরা কি দেখতে পারতেছি হচ্ছে মূলত যে একদম ফার্স্ট এখান থেকে আসে, বিসমাথ পরমাণু থেকে আমাদের আলফা কণাটা নির্গত হয়। আলফা কণা নির্গত হয়ে স্বর্ণপাতের মধ্যে আঘাত করার পর কিছু কিছু কণা এদিকে চলে গেল, এটাকে ব্ল্যাক দিয়ে দেখাই। কিছু কিছু পার্টিকেল এদিকে চলে গেল, কিছু কিছু এদিকে চলে গেল, কিছু কিছু হুবহু সোজা চলে গেল, কিছু কিছু বিক্ষিপ্ত হইল। এই তো, তাহলে বিভিন্ন বিভিন্ন বিক্ষিপ্ত হয়ে এটা আসলে গেল কই? ওরা গেল দেখে একটা সার্কেল এরকম একটা স্ক্রিনের মধ্যে। এখন এই স্ক্রিনটা আসলে কি দিয়ে বানানো? এই স্ক্রিনটা হচ্ছে, উক্ত স্ক্রিনটা জিঙ্ক সালফেট যুক্ত আবরণী পর্দা দিয়ে বানানো। তাহলে কি পিসের পর্দাটা কি? পিসের পর্দাটা হচ্ছে জিঙ্ক সালফেট যুক্ত আবরণী পর্দা, যেটিতে আলফা কণা যদি তোমার আইসে নিক্ষিপ্ত হয় বা বিক্ষিপ্ত হয়, তখন সেটা আলোকিত হয়ে যাবে, আলোকচ্ছটা সৃষ্টি করে। যেটিতে আলফা কণা নিক্ষিপ্ত হলে আলোকচ্ছটা সৃষ্টি হবে, আলো সৃষ্টি হয়, তুমি যেটাই বলতে পারো, আলোকচ্ছটা সৃষ্টি হয়। এবং এখানে একটা জিনিস তোমরা জানো কি, সেটা হচ্ছে বিভিন্ন শক্তি পাওয়ার কারণে যদি কোনো কিছু আলোকিত হয়ে যায়, কি বললাম, শক্তি পাওয়ার জন্য যদি কোনো কিছু আলোকিত হয়ে যায়, তখন সেটাকে আলোকে এখন প্রতিপ্রভা বলে, নাহলে অনুপ্রভা বলে। অনুপ্রভা হচ্ছে শক্তি পাওয়ার পর সেই আলোটা, আবার বলছি, অনুপ্রভা হচ্ছে শক্তি পাওয়ার পর সেই আলোটা যদি একটু বেশি সময় ধরে স্থায়ী থাকে, সেটাকে বলে অনুপ্রভা। এবং আলো পাওয়ার সাথে সাথে সেই শক্তিটা দিয়ে যদি বর্ণ প্রদর্শিত হয়ে যায়, সেটাকে বলছি প্রতিপ্রভা। সেটা 1 সেকেন্ডেরও অনেক অনেক কম সময়ের মধ্যে প্রতিপ্রভা পাওয়া যায়। আর অনুপ্রভা বেশ কিছু সময় ধরে পাওয়া যেতে পারে। যেটা হচ্ছে জিঙ্ক সালফেট, এটা আসলে অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ, ক্লিয়ার? ওকে, এইগুলো হচ্ছে আমাদের টুকটাক কথাবার্তা। এখন মাঝখানে একটু ঢেকে গেছে, আমি জিনিসটা সম্পর্কে অবগত, আমি এটা একটু ঠিক করে দিই। এটাকে হচ্ছে পাশে লিখি, হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট বা হচ্ছে মেইন পড়াশোনা। তাহলে আমরা দুটো জিনিস দেখলাম। কী কী দেখলাম আমরা? এখানে আমরা কী কী ইউজ করা হয়েছে? এখানে মূলত ইউজ করা হয়েছে আমাদের 83 বিসমাথ থেকে আমাদের আলফা কণা, তার মানে যেহেতু অবশ্যই এটাকে একটা আলফা কণা নিঃসরণ করার জন্য এখানে একটা তেজস্ক্রিয় পরমাণু লাগবে। 83 বিসমাথ হচ্ছে এখানকার তেজস্ক্রিয় পরমাণুটা। সেই তেজস্ক্রিয় পরমাণু থেকে আলফা কণা নির্গত হয়, যে আলফা কণা সে সোনার পাতে আঘাত করে, সেই সোনার পাতে পুরুত্ব হচ্ছে 0.0004 সেন্টিমিটার। সোনার পাতে আঘাত করার পর কিছু কিছু আলফা কণার রে এক এক দিকে বিক্ষিপ্ত হওয়া শুরু করে, যে স্ক্যাটার্ড মানে কি? বিক্ষিপ্ত হয়ে যাওয়া। তাহলে কিছু কিছু এখানকার স্ক্যাটার্ড হওয়া শুরু করে, যে বিক্ষিপ্ত হয়ে যাইতেছে, সেই বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে জিঙ্ক সালফেট যুক্ত আবরণী পর্দাতে, যেখানে আলফা কণা এসে লাগার কারণে এটা হচ্ছে আলোকচ্ছটা সৃষ্টি করতেছে। এরপর জিঙ্ক সালফেট অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ, যার ফলে এই আলোকচ্ছটা সৃষ্টি হওয়ার রিজনটা কি? আলফা কণা একটা এনার্জি নিয়ে আসতেছে, সেই এনার্জিটা জিঙ্ক সালফেট পায় অনুপ্রভার কারণে সে আলো প্রদর্শন করতেছে। যেহেতু এটা সম্পূর্ণ পরীক্ষাটা আলফা কণার মাধ্যমে করা হয়েছে, এই জন্য এই পরীক্ষাটাকে বলা হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই জন্য এই পরীক্ষাটাকে বলা হয় আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তাহলে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, কিংবা অনেকে আবার সোনার পাত পরীক্ষাও বলে থাকে, একই কথা। তুমি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা দেখলে কোনো সমস্যা নেই।
ওকে, এটাকে আমরা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা বলতেছি। এটা দেখি কি হয় আমি সেটা দেখলাম। এখন আমরা এখান থেকে কিছু সিদ্ধান্ত নেওয়া লাগবে আমাদের, আসলে যে এই যে এক একটা এক এক দিকে চলে গেল, এর ফলে সিদ্ধান্ত কি, সীমাবদ্ধতা কি, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। আমরা কিন্তু জানি যে আসলে সিদ্ধান্ত সীমাবদ্ধতা আছে এখানে। যেহেতু রাদারফোর্ড পরমাণু মডেল থেকে একটা পরীক্ষা করা হয়েছে মানে সেখানে কোনো না কোনো একটা সিদ্ধান্ত আমরা পাইছি যে এটা এরকম হয়, ওটা ওরকম হয়। এরপরে কিছু সীমাবদ্ধতাও ছিল, কেননা এই মডেলটা স্থায়ী হয় নাই। তাহলে আমাদের এটা এখন জানা প্রয়োজন যে আসলে এই জিনিসটার সীমাবদ্ধতা কী ছিল। তাহলে আমাদের এখন এটা জানা প্রয়োজন যে এই জিনিসের সীমাবদ্ধতা কী ছিল এবং এখানে সিদ্ধান্ত কী ছিল। চলো আমরা এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে সিদ্ধান্তগুলো দেখে ফেলি। সিদ্ধান্ত, ওকে, এক নম্বর সিদ্ধান্ত আমরা কি দেখলাম যে একটা পরমাণু আলফা কণা যখন নির্গত হয় যখন সোনার পাতে আসে, এটা কিন্তু সোনার পাতে একটা পরমাণু। এটাকে কেউ মনে করে না যে সোনার পাতে বিচ্ছিন্নভাবে যে কোনো জায়গা থেকে আসছে, তা না। কিন্তু সোনার পাতের এই জিনিসটা একটা পরমাণুতে এসে নিক্ষিপ্ত হয়েছে, একটা পরমাণুর পরবর্তী অবস্থা এটা। কারণ এটা কি একটা আলফা রে না, একটা আলফা রে দিতেছে। ইট মিনস কি সে একটা পরমাণুকে আঘাত করবে, সে তো অরামের হাজার হাজার পরমাণুকে আঘাত করবে না, অরামের একটা পরমাণুকে আঘাত করবে। তো কি দেখা যাইতেছে যে একটা পরমাণুকে আঘাত করার কারণে এই পার্টিকেলস উইদাউট ডিফ্লেকশন এটার পরিমাণ অনেক বেশি। কি দেখলাম আমরা, এই যে পার্টিকেল উইদাউট ডিফ্লেকশন এইটার পরিমাণটা অনেক বেশি। তাহলে বেশি হওয়ার সুবিধাটা কি আমার, বা বেশি হয়ে আমি কি বুঝতে পারলাম আসলে। তাহলে এখানে পার্টিকেলস উইদাউট, কি ছিল কথাটা, পার্টিকেলস উইদাউট ডিফ্লেকশন, মানে বিক্ষিপ্ত হওয়া ছাড়া। তাহলে পার্টিকেলস উইদাউট ডিফ্লেকশন এই জিনিসটা অনেক বেশি। এর মানে এই যে আলফা কণাটা আসতেছে ও কোনো রকম বিক্ষেপ ছাড়া ডিরেক্টলি মাঝামাঝি বরাবর এসে পড়ছে, মানে কোনো রকম সমস্যার সম্মুখীন হয় নাই, মানে কোনো একটা ফাঁকা জায়গা ছিল। যেহেতু পার্টিকেলস উইদাউট ডিফ্লেকশনের পরিমাণটা অনেক বেশি, এর মানে সেই পরমাণুতে ফাঁকা জায়গা অনেক বেশি। দেখছো, তাহলে একটা সিদ্ধান্ত পাওয়া গেল যে তাহলে সেই পরমাণুতে ফাঁকা জায়গা এটাও অনেক বেশি পরিমাণে আছে। আচ্ছা, এরপর কি দেখা গেল, দেখা গেল যে কিছু কিছু রে এই যে বিপরীত দিকে আসার কারণে কিছু কিছু রে পরমাণুর মধ্যবর্তী যাওয়ার পর বিপরীত দিকে চলে এসে পড়ছে, বা একদম 180 ডিগ্রি কোণেও, মানে যেভাবে গেছে সেই অনুযায়ী ব্যাক করছে, এরকম অনেকে আছে 180 ডিগ্রি কোণে। এই রিজনটা কি আসলে, এই রিজনটা হচ্ছে পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা জায়গাগুলোর মধ্যে দিয়ে আমার আলফা রে খুব ইজিলি পাস হয়ে গিয়ে জিঙ্ক সালফেট পর্দায় চলে গেছে। যেগুলো যায় নাই সেগুলো তাহলে কি হয়েছে বা কেন যায় নাই। আলফা কণা মোটামুটি ভারী একটা পদার্থ, মোটামুটি ভারী একটা কণা, তার পাশাপাশি আলফা কণার একটা চার্জও আছে। তার মানে যেহেতু আমার কিছু কিছু ডিফ্লেক্টেড পার্টিকেল ব্যাক করে ফেলে, মানে কি কিছু পরিমাণে ডিফ্লেক্টেড পার্টিকেল আমার কাছে আছে, কিছু পরিমাণে ডিফ্লেক্টেড পার্টিকেল বিদ্যমান। ডিফ্লেক্টেড মানে কি, শোনো, স্ক্যাটার্ড আর ডিফ্লেক্টেড মধ্যে পার্থক্য আছে। স্ক্যাটার্ড মানে সোজা রাস্তায় যাইতেছো, স্ক্যাটার্ড হয়ে একটু এদিক ওদিক হয়ে গেছো। আর ডিফ্লেক্টেড মানে পুরোপুরি তুমি বিপরীত দিকে ফিরে এসে পড়ছো। তাহলে কিছু কিছু তোমার ডিফ্লেক্টেড পার্টিকেল আছে, কিছু ডিফ্লেক্টেড পার্টিকেল বিদ্যমান। সেই ডিফ্লেকশনের রিজনটা কি, ডিফ্লেকশনের রিজনটা হচ্ছে তোমার এই আলফা কণা যেহেতু ভারী এবং আলফা কণা যেহেতু চার্জ বিশিষ্ট, সেই আলফা কণা তুমি ডিফ্লেকশন ঘটাইছো। তাহলে কি বললাম, আলফা কণার চার্জ আছে এবং আলফা কণা ভারী। তাহলে আলফা কণার সাথে যে ভার্সেস গেম খেলছে বা যার কারণে রিফ্লেকশন ঘটছে, তাহলে সেই কণাটাকেও বা সেই জায়গাটাকেও অবশ্যই তাহলে ভার্সেস বা ডিফ্লেকশন যে করাইছে, ডিফ্লেকশন যে কারণে হয় সেই জিনিসটার বা সেই স্থানটাতেও চার্জ বিদ্যমান। ইয়েস, সেই জিনিসটাতেও চার্জ বিদ্যমান। এবং ডিফ্লেকশন হয়েছে মানে কি, অবশ্যই পজিটিভ চার্জ বিদ্যমান। কারণ বিকর্ষণ যেহেতু করছে, তাহলে এটা পজিটিভ চার্জ ছিল, তাহলে এখানে আমরা যাকে ডিফ্লেকশন করবে তাকেও পজিটিভ চার্জ হওয়া লাগবে। এই যেহেতু ভারী, ডিফ্লেকশন করছে, তাহলে ওই জিনিসটাকেও ভারী হওয়া লাগবে। ইয়েস, তাহলে বুঝছো, এইভাবেই আসলে প্রত্যেকটা এক একটা ডিসিশন নেওয়া হয়। ওরা ডিসিশন নিল আলফা কণা যেহেতু চার্জ বিশিষ্ট, আলফা কণাকে যে ডিফ্লেকশন করে বিপরীত দিকে পাঠিয়ে দিবে তাকেও পজিটিভ চার্জ বিশিষ্ট হওয়া লাগবে। আলফা কণা ভারী, সে যাকে পাঠিয়ে দিবে সেটাকেও ভারী হওয়া লাগবে। যেহেতু আলফা কণা একদম মাঝখান বরাবর যাওয়ার কারণে ডিফ্লেকশন হয়েছে, এর মানে এই মাঝখানেই এই জিনিসগুলো বিদ্যমান। তাহলে ডিফ্লেকশনটা কই হয়েছে, পরমাণুর মাঝে, তোমার ডিফ্লেকশনটা হয়েছে। তাহলে এই চার্জ বিদ্যমান প্লাস ভারী, এই জিনিসগুলো কই বিদ্যমান, অবশ্যই পরমাণুর মাঝখানে। এই জিনিসটার নাম দেওয়া হয়েছে পরবর্তীতে নিউক্লিয়াস।
পরমাণুর মাঝে, নিউক্লিয়াস মানে যে কোনো সে প্রাণ কেন্দ্রকে বোঝানো হয়, পরমাণুর মাঝে পরবর্তীতে এটাকে নাম দেওয়া হয় হচ্ছে নিউক্লিয়াস। এটা আমি কিভাবে সিদ্ধান্ত পাইলাম? সিদ্ধান্তটা পাইছি আলফা কণা যেহেতু চার্জ বিশিষ্ট, এটাকেও পজিটিভ চার্জ বিশিষ্ট হওয়া লাগবে, আলফা কণা যেহেতু ভারী, এটাকেও ভারী হওয়া লাগবে। এই জন্যই মূলত আমরা এইভাবে ডিসিশন আছে, ঠিক আছে, নিউক্লিয়াসে পজিটিভ চার্জ বিশিষ্ট এবং নিউক্লিয়াস ভারী, এটা রাদারফোর্ড পরমাণু মডেল তার মডেলে বলে গেছে। এরপর 3 নাম্বারটা তাহলে চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, পজিটিভ চার্জের অস্তিত্ব তো আমি খুঁজে পাইছি, পজিটিভ চার্জ আমার ইয়ের মধ্যেই আছে, নিউক্লিয়াসের মধ্যেই আছে, এই জন্য আমার আলফা কণা বিপরীত দিকে ব্যাক করছে। এখন কথা হচ্ছে যে আমার কিছু কিছু পার্টিকেল হচ্ছে স্ক্যাটার্ড হয়ে যাইতেছে। কিছু কিছু পার্টিকেল স্ক্যাটার্ড কেন হইতেছে? কি বললাম? কিছু পার্টিকেল স্ক্যাটার্ড হচ্ছে। আসলে স্ক্যাটার্ড মানে কি? বিক্ষিপ্ত হয়ে যাওয়া, একদিকে যাইতেছে হঠাৎ করে এদিকে ওদিকে বেঁকে যাইতেছে, তাহলে কিছু পার্টিকেল স্ক্যাটার্ড হইতেছে, স্ক্যাটার্ড হচ্ছে। এই স্ক্যাটার্ড হওয়ার রিজনটা কি? স্ক্যাটার্ড রিজনটা তাকে এইভাবে বের করা হয়, আলফা কণা যেহেতু পজিটিভ চার্জ বিশিষ্ট, এখানে কি নেগেটিভ চার্জ আছে, এই আলফা কণাগুলা এই নেগেটিভের দিকে কিছুটা আকৃষ্ট হয়ে যায়, এই যে নেগেটিভের দিকে কিছুটা আকৃষ্ট হয়ে যায়, আর ভিতরে তো পুরোপুরি পজিটিভ চার্জ, তখন এই পজিটিভ চার্জ বিশিষ্ট কিছু গেলে এই অনুযায়ী ব্যাক করে ফেলে, বুঝছো? এখন তখন এই জিনিসটা তারা ডিসিশন নিতে পারে, আচ্ছা তার মানে ইলেকট্রনগুলো যাতে চারপাশ দিয়ে ঘুরঘুর করতেছে, স্ক্যাটার্ড হচ্ছে। এর কারণ একদম পরমাণুর চারদিকে নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন বিদ্যমান, তখনই ওই জিনিসটাকে না চিন্তা করে ফেলে সোলার সিস্টেমের সাথে। সবচেয়ে বড় সমস্যা করছে এই জায়গায়, উনি কি করছে, পার্টিকেলস উইদাউট ডিফ্লেকশন অনেক বেশি, তার মানে পরমাণুতে ফাঁকা জায়গা অনেক বেশি, এটা নিয়ে তার কোনো প্রবলেম হয় নাই। কিছু পরমাণু ডিফ্লেক্টেড হয়ে যায়, তার মানে কি ওর মাঝখানে পরমাণুতে নিউক্লিয়াসে পজিটিভ চার্জ বিশিষ্ট কিছু থাকে, আর হচ্ছে আচ্ছা এটাকে একটু ছোটো করে দিই, তাহলে পজিটিভ চার্জ বিশিষ্ট কিছু থাকে এবং সেখানে সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে, এটাতেও কোনো সমস্যা হয় নাই। তো সমস্যাটা বাজাইছে যখন যখনও বলতে গেছে এটা সোলার সিস্টেম অ্যাটমের মতো। সোলার সিস্টেম মডেলের জন্য কেন? কারণ একটা পরমাণুর চারদিকে প্রোটন থাকে, মাঝখানে নিউক্লিয়াস থাকে, চারদিকে ইলেকট্রন থাকে, মাঝখানে নিউক্লিয়াস থাকে, তখন বলে যে আচ্ছা এটা তো তাহলে ভাই সোলার সিস্টেমের মতো দেখতে। এই জায়গায় যে ঝামেলাটা বাজাইছে ও এখন এই মুভমেন্টে এটাকে বলে দিল, আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে তাহলে সোলার সিস্টেম মডেল। ওর সোলার সিস্টেম মডেল বলার রিজনটা কি? কারণ একটা পরমাণুর এই পরমাণুটার ভিতরে থাকে হচ্ছে পজিটিভ চার্জ বা প্রোটন, বাইরে থাকে নেগেটিভ চার্জ বা ইলেকট্রন, যেটা দেখতে কিছুটা সৌরজগতের মতো, যেখানে ও এটাকে রিপ্লেস করছে সূর্য দ্বারা এবং ইলেকট্রনটাকেও রিপ্লেস করছে গ্রহ দ্বারা। ক্লিয়ার কনসেপ্ট? এইগুলো আমাদের সোলার সিস্টেম পারমাণবিক মডেল। তো উনি এটাকে সোলার সিস্টেম বলাই ঝামেলায় পড়ছে, তখনই তাই এসে পড়ে তার সীমাবদ্ধতা। চলো আজকে সীমাবদ্ধতাগুলো দেখবো। কতক্ষণ ক্লাস হয়েছে আজকে? 1 ঘন্টা 26 মিনিট। তাহলে আমরা সীমাবদ্ধতাগুলো দেখে আজকের পড়াগুলো কমপ্লিট করে ফেলি, ঠিক আছে? চলো সীমাবদ্ধতাগুলো দেখে ফেলি। তাহলে আমরা এখানে রাদারফোর্ড পরমাণু মডেলের সিদ্ধান্ত দেখলাম, এখানে আমরা রাদারফোর্ড পরমাণু মডেলকে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা বলা হয় সেটা দেখলাম, এখানে যে কোনো একটা পরমাণুকে হচ্ছে সোলার সিস্টেম মডেল দ্বারা ব্যাখ্যা করা সেটা দেখছি। এখন আমরা এই পরমাণু মডেলের সীমাবদ্ধতা দেখব। সীমাবদ্ধতা, চলো সোজা করি, এখান থেকে 1 নম্বর থেকে সীমাবদ্ধতা দেখি। প্রথমত সমস্যা কই করছে উনি দেখি। প্রথমত সমস্যা করছে যে উনি এটাকে সোলার সিস্টেম মডেলের সাথে তুলনা করছে। তো ওনার প্রথম সীমাবদ্ধতা হচ্ছে সোলার সিস্টেম এর সাথে তুলনা করা। কেন তুলনা করলে সমস্যা কি? ও যখনই সোলার সিস্টেমের সাথে তুলনা করে ফেলছে, আমাদের যে গ্রহগুলো আছে, দেখো তো সোলার সিস্টেমের কার সাথে তুলনা করছে? সে সোলার সিস্টেমের তুলনা করছে সূর্য আর গ্রহর সাথে। বাট সূর্য আর গ্রহ কি চার্জিত বস্তু? না, সূর্য আর গ্রহ হচ্ছে চার্জ নিরপেক্ষ বস্তু, চার্জ ইন্ডিপেন্ডেন্ট, মানে চার্জ নিরপেক্ষ বস্তু, এদের মধ্যে কোনো চার্জ নাই, এদের মধ্যে আকর্ষণটা ঘটে মহাকর্ষ বলের কারণে। বাট আমাদের পরমাণুর মধ্যে যে ইলেকট্রন প্রোটন সেগুলো তো ভাই চার্জড, সেগুলো তো আসলে চার্জিত বস্তু। তাহলে চার্জহীন বস্তুর সাথে যে কোনো চার্জ বস্তু তুলনা করলে তুমি শুধুমাত্র তুলনাই করা যাবে, এটা নিয়ে আমাদের পরবর্তীতে কোনো রকম কাজ করা যাবে না। কারণ একটা ঘটছে মহাকর্ষ বলের কারণে, আর একটা ঘটতেছে হচ্ছে তাদের স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের কারণে। দুটো তো কখনোই সেম না, তাহলে দুটোকে আমি তুলনা করতে পারবো না প্রথমত। এরপর এটা গেল 1 নম্বর সমস্যা আমাদের। 2 নম্বর সমস্যা,
উনি কক্ষপথের কোনো আকার আকৃতি শক্তি এগুলো কোনো ব্যাখ্যা করতে পারে নাই। উনি কক্ষপথের আকার আকৃতি শক্তি এগুলো ব্যাখ্যা করতে পারে নাই। তাহলে যে কোনো একটা পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলো যেই কক্ষপথে আসলে অবস্থান করতেছে, উনি তো বলে যে একটা ইলেকট্রনগুলো হচ্ছে মানে চারদিকে ঘুরতেছে মানে ওর তো একটা নিজস্ব কিছু একটা জায়গা আছে। তাহলে সেই জায়গায় যে জায়গায় সে অবস্থান করতেছে ওই জায়গায় ওর আকার, ওই জায়গায় ওর আকৃতি বা হচ্ছে কতটুকু ব্যাসার্ধ, অনেক কাছাকাছি নাকি অনেক দূরে দূরে, ওই জায়গায় কতটুকু এনার্জি আছে ওর, ও ঘুরতেছে, তাহলে ওর একটা এনার্জি লাগবে না? সেই এনার্জিটা সে ব্যাখ্যা করতে পারে নাই আসলে, মানে উনি শুধুমাত্র আন্দাজ করে গেছে, উনি জিনিসটাকে ব্যাখ্যা করতে পারে নাই। তারপর থার্ড যে প্রবলেমটা উনি করছে, আচ্ছা ঠিক আছে আমি একটু, হ্যাঁ ঠিক আছে, থার্ড যে প্রবলেমটা উনি করছে সেটা হচ্ছে উনি কোনো রকমের বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে নাই। ওনার মতে উনি যে একটা শক্তির কথা বলছে, তার ঠিক আছে, শক্তি যদি বিকিরণ হয়, উনি এমনিতে বর্ণালীতে কোনো ব্যাখ্যা দেয়নি। ওনার মডেল দিয়েও যদি আমি শক্তিকে ব্যাখ্যা করতে চাই, ওনার মডেল দিয়ে শক্তিকে ব্যাখ্যা করা বা বর্ণালীকে ব্যাখ্যা করা সম্ভব না। কারণ উনি মডেলটা দিচ্ছে হচ্ছে এরকমভাবে যে প্রত্যেকটা ইলেকট্রন একটা শক্তি আছে, তাহলে সেই শক্তি যদি আমি নির্গত করি, সেই শক্তি নির্গত করার কারণে আমার হচ্ছে কি হবে, যে শক্তি নির্গত হবে, ই নির্গত হবে, ই নির্গত হলে ইজ ইকুয়াল টু এসি বাই ল্যামডা, সেই অনুযায়ী ল্যামডা নির্গত হবে, সেই ল্যামডা হচ্ছে বর্ণ সৃষ্টি করবে। তাহলে সেই বর্ণ কি এক বর্ণ হবে বা হচ্ছে অবিচ্ছিন্ন বর্ণ হবে। পরবর্তীতে দেখা যায় যে না, এটা হচ্ছে অবিচ্ছিন্ন হয় না, এই বর্ণালীগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়। তার মানে কি, এক এক ধাপের এনার্জির জন্য এক এক ধরনের রেখা পাই, তাহলে ভিন্ন ভিন্ন এনার্জির জন্য ভিন্ন ভিন্ন রেখা। এখন ওনার মতে এই জিনিসটাকে ব্যাখ্যা করা যায়নি, তাহলে উনি কোনো রকমের বর্ণালী তো ব্যাখ্যা করতে পারেই নাই, বর্ণালী যে কেন অবিচ্ছিন্ন, কেন যে বিচ্ছিন্ন হয় সেটা উনি ব্যাখ্যা করতে পারে নাই। তাহলে উনি বর্ণালী ব্যাখ্যা করতে পারে নাই। তোমরা এতদিনে টুকটাক যদি পড়াশোনা করে এটা জানবা যে কোনো ধাতব লবণকে যদি তুমি তাপ দাও তাহলে সে হচ্ছে বর্ণ প্রদর্শন করে বা বর্ণালী প্রদর্শন করে। তাহলে কি বললাম, যে কোনো একটা ধাতব লবণকে তাপ দিলে যে একটা বর্ণালী সৃষ্টি হয়, উনি ওই বর্ণালীকে ব্যাখ্যা করতে পারেন, মানে কোনো বর্ণালীকে পারে না, মেন কথা হচ্ছে এটা। আর দুইটা বর্ণালী দেখলাম আর কি, ধাতব লবণকে তাপ দিলে সৃষ্টি বর্ণালী ব্যাখ্যা করতে পারে না, এটা তোমরা পড়বে শিক্ষা পরীক্ষাতে। বর্ণালী ব্যাখ্যা করতে পারে নাই। ক্লিয়ার? এরপর আর কি বলা যায়, এরপর 4 নম্বরটা আরেকটা হচ্ছে উনি সোলার সিস্টেমের সাথে তুলনা করছে, এটা একটা সমস্যা ছিল। কক্ষপথের আকার আকৃতি ব্যাখ্যা করতে পারেন, সেটা একটা সমস্যা ছিল। উনি নর্মাল বর্ণালীগুলোকে ব্যাখ্যা করতে পারেন, সেটা একটা সমস্যা ছিল। আরেকটা হচ্ছে উনি ম্যাক্সওয়েলের থিওরিকে ব্যাখ্যা করতে পারে নাই। ম্যাক্সওয়েল থিওরি ব্যাখ্যা করতে পারে নাই। এখন ম্যাক্সওয়েলের থিওরিটা কি ছিল, ব্যাখ্যা করতে পারে নাই। চলো দেখি তাহলে ম্যাক্সওয়েলের থিওরিটা কি ছিল। ম্যাক্সওয়েলের থিওরিটা খুব ইজি মানে হচ্ছে আমরা যতটুকুভাবে বোঝাবো সেটুকু ইজি। ম্যাক্সওয়েল থিওরিতে মূলত বলা হয়েছিল যে একটা পরমাণু যখন কোনো একটা নিউক্লিয়াসকে ত্যাগ করে, নিউক্লিয়াসকে করে ঘুরতেছে, এখন মনে আছে তোমাদের বা তোমরা জানো কি যে কোনো একটা জিনিসকে ঘোরার জন্য একটা কেন্দ্রমুখী বল প্রয়োজন বা একটা এনার্জি প্রয়োজন কোনো একটা জিনিসকে ঘোরার জন্য। কোনো একটা জিনিসকে নিরবিচ্ছিন্নভাবে কি ঘুরতে থাকবে? তুমি বাইরে থেকে কোনো রকম এনার্জি সাপ্লাই দিলে না, সেটা কোনোভাবে ঘুরতে থাকবে না। ঠিক একইভাবে সেম গোস ফর ইলেকট্রন। ইলেকট্রনও তুমি যখন চারপাশ দিয়ে ঘুরতে থাকবে, সে কিসের কারণে ঘুরবে, তার ঘোরার রিজনটা কি? তখন সে যদি ঘুরতে থাকে তাহলে ঘুরতে 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 একসময় সে শক্তি বিকিরণ করা শুরু করবে। তাহলে সে প্রথমবার একটা চক্কর যদি যখন দিয়ে দিবে, তখন দেখবে যে না, তার শক্তি আর আগের মতো থাকতেছে না, সে শক্তি বিকিরণ করে ফেলতেছে। এখন শক্তি যদি বিকিরণ করতে থাকে তাহলে সে বড় জায়গায় যদি ঘুরতে পারবে না। mv²/r, তুমি যত বেশি পরিমাণে আরে ঘুরতে চাবা তোমার সাথে তত পরিমাণে এনার্জি লাগবে, মানে তুমি বিভিন্ন ভিন্ন ব্যাসার্ধে ঘোরার জন্য তোমার ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ লাগবে বা এনার্জি লাগবে। তাহলে এফ হচ্ছে mv²/r। তুমি হিসাব করে দেখো, তো আর এর মানটা যখন পরিবর্তন হবে, তোমার কেন্দ্রমুখী বলটাও পরিবর্তন হবে। ঠিক একই কারণে ওর যখন এনার্জিটা চেঞ্জ হয়ে যায়, তখন কি একই সাথে তার বলটাও চেঞ্জ হয়ে যায় বা তার ব্যাসার্ধটাও চেঞ্জ হয়ে যায়। তাহলে সে আগের ব্যাসার্ধে ঘুরতে পারবে না, প্রতিনিয়ত তার ব্যাসার্ধ হ্রাস পেতে থাকবে। হ্রাস পেতে পেতে এক সময় এই যে ব্যাসার্ধ হচ্ছে তার যেভাবে হ্রাস পেতে থাকে, হ্রাস পেতে পেতে একসময় তার নিউক্লিয়াসে পতিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। কারণ সে অনবরত ঘুরতেছে, তার জন্য তো কোনো তুমি অনুমতিতে কোনো কক্ষপথের ব্যবস্থা করে দেওয়া নাই। সে তার মতো করে ঘুরতে 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 শক্তি বিকিরণ করতে 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 একসময় নিউক্লিয়াসে পরিণত হয়ে যাবে। তাহলে কি বললো, ম্যাক্সওয়েল থিওরিটা ছিল কোনো পরমাণুতে ইলেকট্রন
যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে তখন সে ক্রমাগত শক্তি বিকিরণ করে এক সময় নিউক্লিয়াসে পতিত হবে। এই ছিল ম্যাক্সওয়েলের থিওরি। এখন রাদারফোর্ড এই থিওরিটাকে ব্যাখ্যা দিতে পারে নাই, কারণ রাদারফোর্ড মনে জিনিসটা তাই ছিল। রাদারফোর্ড মতে কী এসে পড়লো, রাদারফোর্ড যখন বলছে ওনার মতে যেই পরমাণুগুলো ছিল সেটা হচ্ছে শুধুমাত্র ঘুরবে। উনি যেহেতু এখানে কোনো এনার্জি নিয়ে কোনো রকম কথাবার্তা বলে নাই, এনার্জি আগে থেকে কমবে না বাড়বে এগুলো নিয়ে উনি কোনো রকম কথাবার্তা বলে নাই, ইট মিনস ব্যাপারটা যেরকম হয়ে গেল সেই পরমাণুতে ক্রমাগত ইলেকট্রন ঘুরতে 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 যে নিউক্লিয়াসে পরিণত হবে বা নিউক্লিয়াসে পতিত হবে, এইটার কোনো ব্যাখ্যা রাদারফোর্ড কর্তৃক দেওয়া সম্ভব হয় নাই। তাহলে এটাকে আমরা বলতেছি ম্যাক্সওয়েল থিওরি। এটা ভালো করে লিখি। ক্লিয়ার? তাহলে আমরা আজকে অনেক কিছু পড়লাম। তাহলে কি সোলার সিস্টেমের সাথে তুলনা করার ব্যাপারটা আমরা দেখলাম, কক্ষপথের আকার আকৃতি বা শক্তি ব্যাখ্যা করতে পারে না সেটা দেখলাম, বর্ণালী ব্যাখ্যা করতে পারে না সেটা দেখলাম, তারপর হচ্ছে ম্যাক্সওয়েল থিওরিকে ব্যাখ্যা করতে পারে না সেটাও দেখলাম। এবং এটা কিন্তু মেনলি 2D, জানো এই সীমাবদ্ধতা বা নাইটের সীমাবদ্ধতা হচ্ছে 2D। টু ডি না, এটা কিন্তু 3D। রাদারফোর্ডের পরমাণু মডেল কিন্তু 3D, ত্রিমাত্রিক। বোরের পরমাণু মডেলটা হচ্ছে 2D বা দ্বিমাত্রিক। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা ব্যাপারটা বলা যায় সেটা হচ্ছে এটা একটা সীমাবদ্ধতা টাইপই, যে উনি রাদারফোর্ডের পরমাণু মডেলকে উনি ব্যাখ্যা করছে সাধারণ বল বিজ্ঞানের উপর, ধারণার উপর প্রতিষ্ঠিত। মানে সাধারণ বল বিজ্ঞানে উনি ধরে নিছে যে এগুলো হবে, বাট আসলে সাধারণ বল বিজ্ঞান অনুযায়ী না, কিন্তু এই জিনিসটা ব্যাখ্যা করা উচিত ছিল কোয়ান্টাম বলবিদ্যার উপর, যেই জিনিসটা আমাদের হচ্ছে বোর পরমাণু মডেল করছে। তাহলে হচ্ছে ক্লাসিক বলবিজ্ঞান বা সাধারণ বলবিজ্ঞানের উপর, বাট এই জিনিসটাকে আসলে ব্যাখ্যা করা উচিত ছিল কোয়ান্টাম বলবিদ্যার উপর, যেটা আমাদের রাদারফোর্ড করতে পারে নাই। এইগুলো আমাদের আজকের ফুল পড়া। আজকে আমরা কতগুলো পড়লাম, অনেক কিছু পড়ে ফেলছি। চলো আমরা তাহলে একদম শুরু থেকে দেখি। আমরা বোর পড়তে চাইছিলাম, বোরটা হচ্ছে আজকে আর পড়ার মতো সুযোগ হলো না। আমরা দেখি একদম শুরু থেকে দেখে আছি কী কী পড়ছি আমরা। তাহলে একদম শুরু থেকে আমরা হচ্ছে পড়লাম, সেটা হচ্ছে পরমাণুর প্রকাশগুলো পড়লাম। পরমাণু প্রোটন নিউট্রন যোগফলকে নিউট্রন সংখ্যা বলে সেটা জানলাম। একটা পরমাণুতে প্রোটন নিউট্রন ইলেকট্রন কীভাবে বের করে সেটা জানলাম। এক্স এম প্লাস মাইনাস এগুলো বিভিন্ন পরমাণুর প্রকাশ সেটা জানলাম আমরা। আপেক্ষিক পারমাণবিক ভর এএমইউ কেন জরুরি, এএমইউ মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, এটাকে 1 ডাল্টন বলা হয় সেটা আমরা জানলাম। তারপর হচ্ছে 3টা স্কেলের মধ্যে শুধুমাত্র কার্বন স্কেলকে আইইউপিএসি দ্বারা স্বীকৃত দেওয়া হয়েছে। 1 এমইউ সমান 1.6605 ইনটু 10^24 গ্রাম। কীভাবে হয় তা জানলাম। হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর, প্রত্যেকটা প্রকৃত ভর বের করলাম। প্রকৃত ভরকে আমরা হচ্ছে যে প্রকৃত ভর থেকে পারমাণবিক ভরটা বের করলাম। কখনো যদি প্রকৃত ভর জানতে চাই সেক্ষেত্রে পারমাণবিক ভরকে তুমি যদি এমইউ দিয়ে গুণ করো তাহলে তুমি প্রকৃত ভর পেয়ে যাবে। তাহলে অক্সিজেনের প্রকৃত ভর, কার্বন, ক্লোরিন, Cl2, O2 এগুলো প্রকৃত ভর বের করলাম আমরা। এরপর নামাজের বিরতি ছিল। এরপর গ্রাম পরমাণু বা গ্রাম অণু, সেটা হচ্ছে কোনো একটা পারমাণবিক ভর বা আণবিক ভরকে তুমি যদি গ্রামে প্রকাশ করো যে জিনিসটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে গ্রাম পরমাণু। অক্সিজেনের গ্রাম পরমাণু 16, তাহলে কি 1 গ্রাম পরমাণু অক্সিজেন মানে হচ্ছে 16 গ্রাম। 1 গ্রাম পরমাণু O2 মানে কত তাহলে 32 গ্রাম। আসলে গ্রাম পরমাণু যে কথা, মোল একই কথা। এরপর আইসোটোপ, আইসোটোপ হচ্ছে আইসো আর টোপোস, অর্থাৎ একই জায়গায় অবস্থান যেগুলো, একই পরমাণুগুলোকে আইসোটোপ বলতেছি। প্রোটিয়াম, কিউটিয়াম, ডিওটেরিয়াম এগুলো দেখছি আমরা। আইসো বার হচ্ছে ভর সংখ্যা সমান, আইসোটোনে নিউট্রন সংখ্যা সমান, আইসো ইলেকট্রনিকে ইলেকট্রন সংখ্যা সমান, আর আইসো স্টারে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা, পরমাণুর সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা দুইটি সমান। এগুলো আমরা দেখলাম। এরপর হচ্ছে এইচডব্লিউ দিচ্ছি তোমাদের একটা, এটা হচ্ছে তোমরা করে রাখো। এরপর আমরা দেখলাম তেজস্ক্রিয়তা, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা একটা, কৃত্রিম তেজস্ক্রিয়তা একটা। প্রাকৃতিক তেজস্ক্রিয় হচ্ছে প্রাকৃতিকভাবে যে জিনিসগুলো বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি নির্গত করে সেগুলো, আর কৃত্রিম তেজস্ক্রিয় হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে যেগুলো নির্গত হয় সেগুলো। তাহলে অস্থিত পরমাণু থেকে যদি আমি আলফা, বিটা, গামা এই কণাগুলোকে বিকিরণ করি তাহলে আমি সুস্থিত একটা পরমাণুর গঠন পাই। এই জন্য তেজস্ক্রিয়তা এতটা জরুরি। তাহলে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। আলফা রশ্মিটা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, বিটা রশ্মিটা হচ্ছে আলটিমেট একটা ইলেকট্রন, এবং গামা রশ্মিটা হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আমরা দেখলাম আলফা রশ্মি থেকে চেঞ্জ হলে হচ্ছে আমার প্রোটন সংখ্যা 2 হ্রাস পায়, ভর সংখ্যা 4 হ্রাস পায়, আর বিটা কণা নির্গত হলে আমার প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পায়, ভর সংখ্যাও পরিবর্তিত থাকে। আমরা 5টা পরমাণু মডেল দেখলাম, থমসন, তারপর রাদারফোর্ড, বোর, এরপর বোর সামারফিল্ড, তারপর কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। আমরা প্রথম 3টা সম্পর্কে জানবো। আমরা প্রথম দিন আজকে রাদারফোর্ড দেখলাম। এখানে রাদারফোর্ডে আমাদের বিসমাথ কণা থেকে আমাদের আলফা কণা নির্গত হয় সেটা, তারপর স্বর্ণপাতে আলফা কণা এসে বিক্ষিপ্ত হয়। এরপর স্ক্রিন যেটা আছে সেটা হচ্ছে জিঙ্ক সালফেটের আবরণযুক্ত পর্দা, যেটা অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ, যেটা শক্তি পেলে আমাদের এক ধরনের আলোকচ্ছটা সৃষ্টি করে। এরপর রাদারফোর্ড পরমাণু মডেলের সিদ্ধান্ত হচ্ছে যেহেতু অনেক বেশি পরিমাণে ডিফ্লেকশন ছিল, ডিফ্লেকশন মানে কি বলতো? ডিফ্লেকশন মানে কিন্তু ফিরে আসা, আর স্ক্যাটার্ড মানে হচ্ছে কিছুটা বিক্ষিপ্ত হয়ে যাওয়া।
তাহলে ডিফ্লেকশন যেহেতু খুবই কম ছিল, এর মানে এমনই কিছু কিছু জায়গা ছিল যেখানে আমার কোনো রকম মানে বাধা নাই, তার মানে বেশিরভাগ জায়গায় ফাঁকা। কিছু কিছু পরিমাণে ডিফ্লেক্টেড হয়েছিল, যেগুলো হচ্ছে মাঝামাঝি যখন গেছিলো পরমাণুর মাঝখানে ডিফ্লেকশনটা হয়েছিল। এই ডিফ্লেকশনটা যে হয়েছিল যেহেতু আলফা কণা পজিটিভ চার্জ, তার মানে ডিফ্লেকশনে যে ছিল ওই পজিটিভ চার্জ, যেহেতু আলফা কণা ভারী, তার মানে অবশ্যই কোনো ভারী কিছুই একটা ওকে ডিফ্লেকশন করাইছিল, সেটাকে আমরা বলছি নিউক্লিয়াস। কিছু পার্টিকেল হচ্ছে স্ক্যাটার্ডও হয়ে যায়, কারণ চারদিকে কিছু ইলেকট্রন থাকে, ইলেকট্রনের দিকে আকৃষ্ট হয়ে যায়। এটা যেহেতু ভিতরে প্রোটন এবং বাইরে ইলেকট্রন, কিছুটা সৌরজগতের মতো, যেন সোলার সিস্টেম অ্যাটমিক মডেল বলা হয়তো, তখনই সে বলেছে ঝামেলায় পড়ছে। এটি হচ্ছে তার সীমাবদ্ধতা। তাহলে সোলার সিস্টেমের সাথে তুলনা করা যাবে না, কারণ সূর্য গ্রহ হচ্ছে চার্জ ইন্ডিপেন্ডেন্ট, আর ইলেকট্রন প্রোটন এগুলো হচ্ছে চার্জ। কক্ষপথের আকার আকৃতি শক্তিকে উনি ব্যাখ্যা করতে পারে নাই, উনি বর্ণালীকে ব্যাখ্যা করতে পারে নাই, ম্যাক্সওয়েলের থিওরিকে ব্যাখ্যা করতে পারে নাই, আর সবচেয়ে বড় সমস্যা এগুলো একটাও ব্যাখ্যা করতে না পারার কারণ হচ্ছে উনি সাধারণ বল বিজ্ঞানের ধারণার উপরে এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করছিল। এইটার তাহলে এইটুকুই ছিল আমাদের আজকের পড়া। আমরা হচ্ছে ম্যাক্সওয়েল থিওরিটা দেখলাম যে একসময় ইলেকট্রন ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসে এসে পতিত হয়ে যাবে, কারণ ও এনার্জি যখন পরিবর্তিত হতে থাকবে তখন তার কক্ষপথটাও ভিন্ন ভিন্ন হতে থাকবে। এইগুলো আমাদের আজকের পড়া। আমাদের হচ্ছে আবার ক্লাস হচ্ছে পরশুদিন, ইনশাআল্লাহ পরশুদিন তোমাদের সবার সাথে দেখা হবে। এর মাঝখানে তোমরা হচ্ছে আমাদেরকে জানাই রেখো, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ সবাইকে।